বিষয়টা হলো, তোমরা তো আগে ফার্স্ট ইয়ারে ছিলা, তাই না? হুম। ফার্স্ট জি ইয়ারে স্যার। ছিলা, সেক্ষেত্রে কি ছিল যে একটা মাস শেষ হলে পারে আমি তোমাদেরকে সবাইকে আলাদা করে মেসেজ দিচ্ছিলাম যে এই তারিখের মধ্যে ফি দেওয়ার জন্য। তো এখন সিস্টেমটা আমি একটু চেঞ্জ করেছি, কারণ অনেকে তোমরা থাকো চুপ মেরে থাকো, হ্যাঁ, মানে ফি দেও, দিতে পারবা কি পারবা না সেটা তোমার ব্যাপার, সেটা সমস্যা না, কিন্তু মেসেজ দেওয়ার পরও মেসেজ সিন ঘাটতি করো না, মারে থাকে। ইত্যাদি ইত্যাদি সমস্যা। হ্যাঁ, তো আমি তো একটু এখন সব ব্যাচে একই কাজ করতেছি যে 12টা ক্লাস শেষ হবে এবং তোমাদের একটা নিশ্চয়ই একটা শিট দেওয়া হয়েছে, তাই না? ওখানে একটা বিষয় আমি বলেছি। এখানে মনে করো তোমার কত তারিখের মধ্যে ফি দেওয়ার কথা বলেছি? জানুয়ারির 10 তারিখ পর্যন্ত, তাই না? 10 তারিখ। ঠিক জি স্যার। জানুয়ারির 10 তারিখের শেষ হবে। 11 তারিখে আমি করব কি, সবাইকে গুগল ক্লাসরুম থেকে রিমুভ করে দিব, সবাইকে একদম জিরো করে দিব। এই যে গুগল ক্লাসরুম যতজন আছে সবাই জিরো হয়ে যাবে। এর ভিতরে তোমরা যারা নতুন জয়েন হয়েছো অথবা যারা দ্বিতীয় মাসের ফি দিয়েছো, তারা আমাকে অবশ্যই ইনবক্সে মেসেজ দিবা, আমি তোমাদেরকে আবার গুগল ক্লাসরুমের কোড দিব, তোমরা সেই কোডে যুক্ত হবা। এর উদ্দেশ্য হলো, আমার কষ্ট হচ্ছে, আমার সময় নষ্ট হচ্ছে, কিন্তু তোমাদেরকে একবার করে হলেও আমার সাথে যেন কন্ট্যাক্ট করতে হয়। বুঝতে পেরেছো? যাতে তোমরা চুপ মেরে থাকো না, আমি মেসেজ দিয়ে দিয়ে তোমাদেরকে পাই না। এখন তোমরা যাতে নিজ দায়িত্বে আমাকে মেসেজ দাও যে স্যার আমাকে এই কোডটা দেন। হুম। ফি দিতে যদি স্পেশাল কারো প্রবলেম থাকেই, তাহলে অবশ্যই দু একদিন এদিক ওদিক হতেই পারে যে স্যার আমি দু একদিন পরে দিব বা আগে দিব, এরকম করে আমাকে সেটা মেসেজে বলে দিবা, আমি অবশ্যই যুক্ত করে দিব। কিন্তু দেখা যাচ্ছে কয়েক মাস চলে যাচ্ছে, মেসেজ দিচ্ছি মেসেজ সিন করে না, আর আমি তো আগে রিমুভও করতাম না ফি এর জন্য। এতে কি কি হতো আমি বুঝতাম না, সে আসলে ক্লাস করছে কি করছে না। 2-3 মাস পরে দেখা যাচ্ছে সে নিজে লিভ নিয়ে চলে গেছে, মানে এতটুকু মানে কেয়ারলেস, এবং মানে কি বলবো, মানে ইন মানে কি বলবো, এটা ভাষায় আমি প্রকাশ করতে পারছি না, এই ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লাগে। ঠিক আছে, তো এই জন্য আমি এই কাজটা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো ঘটনাটা। হ্যাঁ, যে আমি 10 তারিখ হবে, না। আমি যারা ফি দিয়েছো তাদেরকেও রিমুভ করে দিব, যারা ফি দাওনি মানে আমি একদম জিরো করে দিব গুগল ক্লাসরুমে অন্তত দিয়ে। তোমরা আবার আমাকে যেভাবে তোমরা যুক্ত হয়েছো আমাকে ইনবক্সে মেসেজ দিবা যে স্যার কোডটা দেন, আমি এই মাসের ফি দিয়েছি বা ফি দিতে 2 একদিন দেরি হবে, স্যার আমাকে কোডটা দেন, আমি যুক্ত করে দিব। এটার আমি আবার সময় দিব হচ্ছে 2 থেকে 3 দিন গুগল ক্লাসরুমে যুক্ত হওয়ার জন্য। এবার 2 থেকে 3 দিনের মধ্যে যারা গুগল ক্লাসরুমে যুক্ত হবে না, তাহলে ধরে নিব যে তারা আর ক্লাস করতে ইন্টারেস্টেড না। তখন তাদেরকে আমি করব কি, আবার মেসেঞ্জার গ্রুপ থেকেও রিমুভ করে দিব। মানে তারা অন্তত আর ইন্টারেস্টেড না, কারণ অনেকে আবেগে খুব মানে আবেগে হয়তো ক্লাসে যুক্ত হয়েছো, কিন্তু আমার চাপ নিতে পারতেছো না, বা আমার যে হয়তো কথার যে ফোর্স, হ্যাঁ, আমি আবার একটু পড়াশোনা নিয়ে একটু বেশি সিরিয়াস, হ্যাঁ, তো মাঝে মাঝে একটু কড়া কথা বলে বসি। এতে হয়তো অনেকে সহ্য করতে পারে, অনেকে পারে না, সেটাও তোমাদের ব্যাপার। তবে আমি খুব বেশি মানে পড়াশোনার ব্যাপারে সিরিয়াস এবং কড়া কথা বললেও মানুষ হিসাবে অত খারাপ না, তবে আমাকে দেখে সবাই ভয় করে, আমার পরিবার থেকে শুরু করে সবাই বলা যায়। কারণ আমি আবার সোজা সাপটা জি কথা স্যার, বলি তো। এটাই দরকার। হ্যাঁ, আমি একটু সোজা সাপটা কথা বলি। আমার দ্বারা কারো ক্ষতি হয়নি, কিন্তু আমার ক্ষতি মোটামুটি, আমি 100% মানুষকে বিশ্বাস করেছি, 100% মানুষই আমার ক্ষতি করেছে, কিন্তু তাদের আমি ক্ষতি কখনোই করিনি, বা ক্ষতি করার পরেও তাদেরকে আমি কিছু বলিও না। কেউ যদি আমার 1 লাখ টাকা মেরে দিয়েছে, তো আমি কিছু বলি না, ওরাই আমার সামনে আসতে লজ্জা পায়। এটাই তার জন্য একটা শাস্তি। এটা আমি তাকে আর বলিও না, তার কাছে গিয়ে বকাও দিই না, মারিও না, ধরিও না। আমার অত তার পিছনে এত নড়াচড়া করার দরকার নেই, কারণ সে এমনি নিম্নমানের মানসিকতা আমার সাথে দেখিয়েছে। ঠিক আছে, তো সেই হিসাবে আমার কথা হলো যে তোমরা একটু অ্যাক্টিভ হবা, তোমাদের মনের কথা, তোমাদের সমস্যার কথা আমাকে জানাবা, অবশ্যই আমি সমস্যাটা শুনবো, কিন্তু ওই চুপ মেরে থাকবা, ঘাপটি মেরে থাকবা, তুমি ক্লাস করছো কি করছো না, কোনো কাজ দিলে করো না, বা টেস্ট নিলে পরে টেস্ট দিবা না, এরকম ইনঅ্যাক্টিভ কাউকে আমি গ্রুপে রাখবো না। এখন মানে রাখি না তো আগে থেকেও, কিন্তু এখন একদম প্রতি মাসেই রাখবো না, আগে তাও 2-1 মাস সময় দিতাম, কিন্তু এখন আর সেটাও রাখবো না। ঠিক আছে, এই। হুম। তো এটা আমি একটু বলে দিলাম, তোমরা একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা। স্যার, আমাদেরকে যদি 11 তারিখে যদি রিমুভ এগারো করে, তারিখে রিমুভ করে, হ্যাঁ, বলো বলো। তাহলে কি এর মাঝখানে তাহলে আমাদের ক্লাস মানে নেবেন আমাদের আরো? ক্লাস নেবেন আরো? আচ্ছা, একজন মিউট, তোমার রিপিট হচ্ছে কথাটা, একদম আমি মিউট, একদমই তোমার বুঝতে রিপিট পারছি না। হচ্ছে কথাটা, আমি একদম। উম, স্যার মিশু একে কি বলতেছে, অফ করে আপনি রাখেন? একে অফ করে রাখেন, সামিয়া রহমানকে। হুম। সামিয়া কথা বলতেছো, কিন্তু তোমার কথাটা আবার আমার এখানে রিপিট হচ্ছে, বুঝলাম না কেন। আবার বলো। হুম। স্যার, 11 তারিখে যদি আমাদেরকে রিমুভ করে দেন, হ্যাঁ, তাহলে তো 3 দিন করে সময় দিবেন আপনি বলছেন। হ্যাঁ, এই 3 দিনের মাঝখানে কি আপনি ক্লাস নেবেন? হ্যাঁ, অবশ্যই ক্লাস চলমান থাকবে, আমি মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক শেয়ার করব, মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক শেয়ার করব। ঠিক আছে। হ্যাঁ,
আর এর ভিতরে ওকে স্যার, স্যার আমার একটু ওই 10-11 তারিখের মতোই সময় লাগে, না তুমি সেটা কারণ বলে দিবে, আমাদের আমি এখানে তোমাকে আমরা যুক্ত করে সবাই দিব। কিন্তু হ্যাঁ, সবাইকে লেট বেতন হ্যাঁ, পাই। তুমি সেটা বলে দিবে, আমি যুক্ত করে দিব, অবশ্যই যুক্ত করব। আমি তো বললামই সেই কথাটা, যে যদি কারো দু একদিন এদিক ওদিক হয় তোমরা বলবো, আমি যুক্ত করে দিব। রিমুভ করার সাথে সাথে মেসেজ দিলেও আমি যুক্ত করে দিব, সেটা সমস্যা না। আমার একটু কষ্ট হোক, কিন্তু আমি তো কষ্ট করে মেসেজ সবাইকে দিই, তাই না? তাহলে ওই মেসেজটা না দিয়ে এখন আমি জি একটু অন্যভাবে দিতে যাচ্ছি, কারণ সবাইকে আমি মেসেজ দিতাম আগে ফার্স্ট ইয়ার, তো তোমরা দেখেছোই সবাইকে কি মেসেজ জি দিতাম স্যার। আলাদা করে। ওটা এখন আমি আর মেসেজ দিব জি না, স্যার। তোমরাই বরং আমাকে মেসেজ দিবা যে স্যার আমাকে কোডটা দেন, আমি যুক্ত হব। হ্যাঁ, এই সমস্যা আছে, বা আমি ফিটা দিয়েছি, বা ফিটা কয়েকদিন পরে দিব। এভাবে করে তোমরা আমাকে একটু জানালেই হবে। হ্যাঁ, এটা সমস্যা না, কিন্তু আমি চাচ্ছি তোমরা তোমাদের দিক থেকে মেসেজটা আসুক, এটা তোমরা একটু অ্যাক্টিভ হও। হ্যাঁ, জি স্যার, এই তো। স্যারের প্রতি অনুগত থাকতে হবে। হ্যাঁ, মানে স্যার আমাদের প্রতি অনুগত থাকে এরকম করে, তাহলে তো এটা একটা খারাপ বিষয়। না বললামই তো, আমি তো এতদিন দেখলাম, মানে অনেক পদ্ধতি জি স্যার। করলাম, কিন্তু কোনো পদ্ধতি আসলে আমি আহ, মানে কাজে লাগাতে পারিনি, এটা হচ্ছে একটা বড় সমস্যা। তো যাই হোক, আশা করি কিছু মনে করবে না, এটা একটু সিস্টেমে না নিয়ে আসলে তোমাদের জন্য এটা করা আর কি। হ্যাঁ, একটু অ্যাক্টিভ হবা। জি স্যার, ওকে। রিমুভ না করলে কখনোই প্রবলেম করবো না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তো ঠিক আছে, আমরা তাহলে চলে যাবো। আজকে আমরা কমপক্ষে 4টা কবিতা পড়বো, ছোট ছোট। হ্যাঁ, আমরা মোটামুটি আগামী ক্লাসের মধ্যে আমাদের কবিতাগুলো শেষ করতে হবে, কারণ এতদিন আমরা কিছুটা পড়েছি, কিছুটা জেনেছি, এখন ওই তথ্যগুলোই আমাদেরকে কাজে লাগিয়ে পড়াটা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা পড়ছিলাম হচ্ছে উইলিয়াম ব্লেকের। আমরা ড্রামা কয়টা পড়েছি? প্রশ্ন দেখছো এবারে? প্রশ্ন দুইটা স্যার। প্রশ্ন দুইটা। দেখছো? দুইটা। জি স্যার, ব্রডে দুটো আসছে এবং শর্টে একটা। হ্যাঁ, তাহলে ওগুলো একটু খেয়াল করবা যে কি কি কোশ্চেনগুলো এসে গেছে। হুম, জি স্যার, একটা কোরাসের আসছে শুধু। আচ্ছা, তাহলে আজকে আমরা পড়বো দুটা কবিতা, একটা হচ্ছে দ্য ল্যাম আর একটা হচ্ছে দ্য টাইগার। ঠিক আছে? ল্যামটা হচ্ছে সাংস অফ ইনোসেন্সের মধ্যে। স্যার আমি ইনোসেন্ট। গত ক্লাসের একটা প্রশ্ন করব। হ্যাঁ, বলো। হুম। স্যার ওই গত ক্লাসের যে প্রশ্নটা দেখলাম ওটা মানে কবিতাটা পড়ে যা বুঝলাম ওটা হচ্ছে যে মানে আমাদেরকে আমরা যে পাপ কাজগুলাতে যুক্ত ওখান থেকে মানে এই সৃষ্টিকর্তার দিকে আমাদেরকে ডাকতেছে। হ্যাঁ, তো হ্যাঁ, ওইটা হচ্ছে যে গড, ওইটা হচ্ছে গডের কোনো বাণী না, যেমন ধরেন আমরা কোরআনে পড়তেছি বা হ্যাঁ, বাইবেলে আছে যে গড একটা বাণী দিচ্ছে, উনার উনার দিকে আমাদেরকে ডাকতেছে। এটা জাস্ট কবি হচ্ছে যে কবি উনার বলেছে। হয়ে হ্যাঁ, আমাদেরকে এটা ডাকতেছে। কবি বলছে। হ্যাঁ, কবি বলছে ফির। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঠিক কবি আছে, নিজেকে প্রফিট থ্যাংক ইউ। বলছে না, যে প্রফিটের মতো আমার ক্ষমতা আছে, তাই না? অতএব মানে প্রফিট, জি স্যার, বুঝছি। গড তো আমাদেরকে সরাসরি আমাদের সাথে কথা বলেনি, গড কাছে কথা বলেছে কাদের সাথে? প্রফিটের মাধ্যম দিয়ে আমাদের সাথে যোগাযোগ, তাই না? হ্যাঁ, জি স্যার, তা ওটা একটু ওয়েস্ট উইন্ডের মতো, একমাত্র অ্যাডাম মানে এবং অর্ধেক ইভ, শক্তি তাই না? চাইছিল। একমাত্র অ্যাডাম এবং ইভ, এই দুজের সাথে আমরা যদি ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী হই তাহলে ওনার সাথে সরাসরি যোগাযোগ ছিল, কিন্তু তার পরবর্তীতে তিনি সরাসরি মানুষের সাথে কথা বলেননি। মানুষের মধ্যে যারা প্রফিটিক, তাই তো, ক্ষমতা পেয়েছে তাদের মাধ্যম দিয়ে মানুষের সাথে তিনি যোগাযোগ করেছেন। এইটা, তা কবি বলতে যাচ্ছেন যে আমি একজন সিয়ার। সিয়ার মানে কি, ওই যে প্রফিট, তাই তো, বা প্রফিটের মতো ক্ষমতা বা গুণাগুলি পাওয়া। তো কবিও সেটাই বলতে যাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, দেখো তোমরা সেকেন্ড ইয়ারে যখন পড়বা ক্রিটিসিজম, পয়েটদেরকে বা রাইটারদেরকে অনেক সময় সিয়ার বা প্রফেট বলা হচ্ছে, কারণ তারা এই ধরনের দৃষ্টিকোণ থেকেই মেনলি অনেক কিছু বুঝে, ভবিষ্যৎ বিবেচনা করে তারা অনেক কিছুই বলতে পারে। হুম, আচ্ছা, তো আর কিছু কথা আছে? স্যার এখানে কবি নিজেকে নিজেই প্রফেট দাবি করতেছে না? হ্যাঁ, হ্যাঁ, বলতেছে না বার্ড আমি। হুম, এটাকে ধর্মীয় ওকে আঙ্গিকে স্যার। নিও না, তাই তো, ধর্মীয় দিক থেকে নিও না। ঠিক আছে তো? হ্যাঁ, তোমাদের সাথে আমার করতে আমার একটু ভয় লাগে তো, যে কোনটা কোন দিক থেকে বুঝে বসো, এটা একটা টেনশনে কাজ করে আমি। হ্যাঁ, এই সাহিত্য পড়াতে গিয়ে অনেক ঝামেলা আছে, দেখো। স্যার আরেকটা কথা হচ্ছে যে আমি যে বই কিনতে গেছি আমাকে না লালজিলালের বইটা দিয়ে দিছে, মানে আমি তো বুঝতাম না যে হচ্ছে যে কবিতাটা হচ্ছে যে ডক্টর সেনের নিতে কোনো হবে। স্যার সমস্যা এখানে নেই। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন গুলো আপনার সাথে মিলে না, হ্যাঁ, মানে মিলে না, কিন্তু ওই ঘুরে ফিরে একই কথা আসবে। না মিলুক, সেন্টেন্স বাই সেন্টেন্স না মিলুক, আচ্ছা থটে মিললে তো হবে নাকি? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে স্যার। এই যে দেখো এখানে একটু কথা পাবো, তাহলে কবি কিভাবে বলতেছেন? হিয়ার দ্য ভয়েস অফ দ্য বার্ড। বার্ড মানে কি? কবি, তাই তো, কবির কথা শোনো। যে কবি কি করতে পারে? হু প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার সিজ, যিনি কি করতে পারেন? অতীত, অতীত, বর্তমান ভবিষ্যৎ। এবং ভবিষ্যৎ অতীত দেখতে পারেন। বর্তমান ভবিষ্যৎ দেখতে পারেন। এবং তিনি আরো কি করতে পারেন? হুজ ইয়ার্স, মানে যে কবির কান, হ্যাভ হার্ড দ্য হলি ওয়ার্ড দ্যাট ওয়াকড অ্যামং দ্য অ্যানশিয়েন্ট ট্রিজ। তাহলে তার কান সেই হলি ওয়ার্ড শুনেছে, গডের সেই বাণী শুনেছে। তার মানে কি, তিনি তো ওইরকমই ক্ষমতাবান, তাই না? হুম, প্রফেটদের মতো একটা ক্ষমতা তার আছে, অতীত বর্তমান ভবিষ্যৎ দেখা, তাই তো, গডের বাণী শোনা,
গডের কথা অনুভব করা এবং সেগুলোর সাথে মিল রেখে মানুষকে একটু অনুরোধ করা, তাই তো, মানুষকে একটু ইন্সপায়ার করা যাতে তারা গডের দিকে ফিরে, এরকম একটা বিষয়, ঠিক আছে। স্যার এখানে পঞ্চম লাইনের যে ব্যাখ্যাটা দিচ্ছে, তো ওখানে বলছে যে দিস রেফার টু দ্য সেন্টেন্স অফ জেনেসিস, এখানে জেনেসিস বলতে কি সূচনাকারী নাকি? আমি তো তোমাকে জেনেসিস থেকে কালকে একটা জিনিস পড়াইছিলাম, আমি বলেওছিলাম জেনেসিস কি, কে বলতে পারবে জেনেসিস কি? আমি তো তোমাকে জেনেসিস থেকে পড়ালাম কালকে, সৃষ্টির সম্পর্কে পড়ালাম না, বাইবেলের, ওই বাইবেলের জি স্যার। যেটা সেটাই তো জেনেসিস। আমি তো সেটাই তোমাদেরকে সার্চ দিয়ে বোঝালাম যে জেনেসিস হচ্ছে বাইবেলের কি অংশ। প্রথম যে চ্যাপ্টার, মানে বইটা বলছে বাইবেলে অনেক বুক আছে, বাইবেলের তো অনেকগুলো বই, তার ভিতরে জেনেসিস হচ্ছে প্রথমটা। দেখো জেনেসিস, দেখো ইন বাইবেল, বাইবেলে একটা দেখো বুকস ইন বাইবেল, তাই একটু যদি বলি আমরা, বুকস ইন দ্য ওল্ড টেস্টামেন্ট, একটু ভালো করে শুনবা যে আমি কি বলতে চাই, হ্যাঁ, তাহলে সমস্যাগুলো থাকবে না। দেখো লিস্ট যদি আমরা একটু দেখি, দেখো ওল্ড টেস্টামেন্টে কয়টা বই আছে টোটাল? 39, 30। তাই তো। 39-এর মধ্যে প্রথম বইটা হচ্ছে কি, দেখো নাম কি, এটা কি? জেনেসিস, দ্য ফার্স্ট বুক অফ দ্য বাইবেল, ফার্স্ট বুক অফ দ্য, আমি তো তোমাদেরকে বাংলায় পড়ালাম কারণ ওটা ইংলিশটা আসতেছিল না। সেকেন্ড বইটা হচ্ছে কি, দেখো এক্সোডাস, হ্যাঁ, এরকম করে এজরা, নেহেমিয়া, সাম, এরকম করে টোটাল 39টা বুক রয়েছে ওল্ড টেস্টামেন্টে, আর নিউ টেস্টামেন্টে আরও এরকম বেশ প্রায় 23-24টা বই রয়েছে, বুঝতে পেরেছো? দেখা যাচ্ছে না, এটা সমস্যা হচ্ছে। তুমি কাকে কাকে নেট দিছো বলো তো? তাহলে তো দেখতে পাচ্ছি না ক্লাস নিচে একটা যে পড়া দেখছি। দেখো তো নেট একটা স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে নাকি? জেরি খালি আমরা বলছো শুরু লোয়ার করলাম। ইন্টারনেট কানেকশন। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে যে জেনেসিস বুঝেছো, যে দিস রেফার্স টু দ্য সেন্টেন্স অফ জেনেসিস, মানে কি জেনেসিসে কি 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 ঘটনা ঘটেছিল, যে গড যখন অ্যাডাম এবং ইভ তার কথা শুনে লুকিয়ে পড়লো, তাই না, তখন কি করলো, গড এসে হাঁটতেছিল এবং তাদেরকে ডাকলো, এটার কথা বলা হচ্ছিল না বাইবেলে, জি স্যার। সেটার কথা এখানে বলা হয়েছে, কি বুঝতে পেরেছো জেনেসিস কি জিনিস? তাহলে জি স্যার। তাহলে এই সেন্টেন্সটা রেফার করছে কাকে, ওই জেনেসিসের ওই সেন্টেন্সটাকে রেফার স্যার করছে। এখানে জেনেসিস বলতে মূলত রেফারিংটাকে বোঝাচ্ছে, যে কোনখান থেকে এই হ্যাঁ, কথাটা কোনখান নিয়ে থেকে আসছে এই এটা কথাটা আসতে বুঝাচ্ছে পারে, না। লিঙ্ক আছে, যে এই কথার সাথে ওই কথাটা লিঙ্ক আছে, এইটা যে কবি হয়তোবা ওই কথার আদলে তিনি এই কথাটা বলেছেন, এইটা, ঠিক আছে। আমরা তো ফার্স্ট ইয়ারে পড়েছি, রেফারেন্স পড়েছি না, রেফারেন্স কি জিনিস বা অ্যালিশন কি জিনিস, অ্যালিশন বা রেফারেন্স, জি স্যার। যে কোনো একটা বই থেকে উদ্ধৃতি দেওয়া বা কোনো বইয়ের কথা বলা, হ্যাঁ, এটা হচ্ছে কি রেফারেন্স বা অ্যালিশন, এগুলোকে বোঝানো হয়, বুঝতে পেরেছো? আচ্ছা, আর কারো কোনো কথা আছে? আচ্ছা তো আমরা চলে স্যার যাই। মন অর্থ তো স্যার মর্নিং, ওন অর্থ কি স্যার? হ্যাঁ হ্যাঁ, WORN। বলো। মন অর্থ তো স্যার মর্নিং বুঝিয়েছে, আর এর উপরের লাইনে ওন অর্থ কি বুঝিয়েছে? ওয়ারের পাস্ট টেন্স ওন, ওয়ার বুঝো, ওয়ার বুঝো, WAR। স্যার ওখানে বলছে যে নাইট ইজ ওল্ড, মানে রাত স্বল্প। একটু মিউট রাখো যাদের, রাশিদুল একটু মিউট রাখতে হবে তোমার। ওর্ন মানে কি, শেষ হয়ে যাওয়া, নাইট ইজ ওর্ন, ওর্ন মানে কি, তাহলে আমি বলতেছি ওয়্যার মানে পরিধান করা, তাই না? ওহো, একটাই মিনিং আছে, শুধু তুমি কি একটাই মিনিং আছে, শুধু তুমি এটাই তো তোমার নেটের সমস্যা। তোমাদের একটু ইয়া করতে হবে, হ্যাঁ, ইয়ারফোন নিবা বা একটু ইয়া করবা, হ্যাঁ, তা না হলে এই কথা রিপিট হলে তো কথার কোনো মানে ইয়া বোঝা যাবে না। আচ্ছা, এখানে নাইট ইজ ওর্ন মানে কি, নাইট শেষ হয়ে যাচ্ছে, তাই না, এবং সকাল আসছে। এখানে ওর্ন মানে কি, পরিধান করা হয়, বলো তো, এখানে পরিধান করার কোনো মিনিং খাটবে এই জায়গায়? ক্ষণকাল। হ্যাঁ, ওন মানে ক্ষণকাল। মানে নাইট
শেষ হয়ে যাচ্ছে স্বল্প কম সময়ে। সময়। হ্যাঁ, এটা শেষ হয়ে আসছে স্বল্প এবং তোমরা দয়া করে সকাল এসে যাচ্ছে, ঘুম থেকে ওঠো। ব্যাপারটা এরকম। মানে এই সকাল বলতে কি এইরকম সকালই বোঝাচ্ছে, এই নাইট বলতে কি আমাদের এই রাতই বোঝাচ্ছে, অন্ধকার রাত এরকম কিছু? না স্যার। মানে মিনিংটা কি বোঝানো হয়েছিল সেটা কি তোমরা বুঝেছো, নাকি শুধু নাইট বলতে আসলে রাতই জি বুঝলা? স্যার, স্যার রাত শেষ হয়ে গেছে মানে আমাদের সময়টা শেষ হয়ে আসছে এটা বোঝাচ্ছে। হ্যাঁ, যে আমাদের এই যে পার্থিব জগতের যে অন্ধকার জগতে আমরা আছি, হ্যাঁ, পার্থিব জিনিস নিয়ে ব্যস্ত আছি, হ্যাঁ, তাই তো, বিভিন্ন ধরনের জাগতিক চিন্তা ভাবনায় ব্যস্ত হয়ে আছি, এটাই হচ্ছে কি রাত। আর এই রাতটা আস্তে আস্তে শেষ হয়ে আসছে, মানে কি কিয়ামত এগিয়ে আসতেছে। বুঝতে পেরেছো? অতএব জি স্যার। এরপর পৃথিবী শেষ হবে। পৃথিবী শেষ হওয়া মানে কি সকাল হওয়া, মানে পৃথিবী আবার নতুন করে আমাদের শেষ হয়ে যাবে, আমরা আবার সৃষ্টিকর্তার কাছে ফিরে যাব, সেটা বলতেছে। ঠিক আছে? আর একবার যদি তোমরা সৃষ্টিকর্তার পানে ফিরো, তার কথা শোনো, এই কথাটা তো আমি বারবার বলেছি। তোমরা কি ক্লাসগুলো ঠিকমতো করো, নাকি আবার একটু রিপিট দেখবা দরকার হলে ক্লাসগুলো, তাহলে তো বুঝে যাবে। স্যার একটা কথা বলি আপনাকে। বলো। স্যার আবার রাগ করবেন না না না, তো? রাগ করার কিছু নাই, কিন্তু রাগ করার মতো হলে রাগ করতে হবে। হ্যাঁ বলো। স্যার আপনাকে কিছু বলতে গেলে আমার ভয় লাগে এই জন্য। না, ভয় তো লাগা দরকার, কিন্তু অতিরিক্ত ভয় স্যার পাইলে সমস্যা। হ্যাঁ বলো। হুম স্যার বলো। আমরা হচ্ছে যারা ক্লাস করি, ওই যে আমরা পরিচিত মানে যারা যে কয়েকজন আছি, হুম হুম তাসনিম ভাইয়া, ফারজানা আপু, আমি, জেরি, সাইফুল ভাইয়া, এই যে কয়েকজন আছি তারাই কথা বলে, বাকি সবাই চুপ। তো আদৌ কি মানে ওনারা কি, না স্যার একদিন আপনি বলছেন যে ফার্স্ট ইয়ারে ওই যে দেখে দেখে আপনি জিজ্ঞেস করেন যে কি আছে আদৌ কি লাইনে আছে কিনা নেই, হুম হুম ওটা হুম আমিও মাঝে মাঝে এটা বলছি যে স্যার আর কিছু। হুম আচ্ছা, ওটা তো বললাম যে এখন অনেকে হয়তো কথা বলতে চায় না, চুপ থাকে। হুম এখন যার জি যার স্যার, অনেকে সমস্যা। কথা বলতে চায় না, অনেকে হ্যাঁ কথা বলে। হ্যাঁ, অনেকে বলে, অতএব কেউ না কেউ কথা বলবে, সবাই তো আর কথা বলবে না, এটা স্বাভাবিক। ক্লাস তো আমরা এতদিন তো করে আসতেছি, সবাই কথা বলে না, কেউ না স্যার বুঝতে সবাই কথা বলতে পারলে। নিলে তো এক ধরনের জ্ঞানজামের সৃষ্টি হ্যাঁ, হয়, যেটা আবার জ্ঞানজামের। ক্লাসে বিঘ্ন ঘটায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই কথা বলবে না, কারো না কারো সমস্যা থাকলে সেগুলো শেয়ার করবা, এটাই। ঠিক আছে তো, কিন্তু না বুঝলে মানে অবশ্যই এখানে বলবা। হচ্ছে হুম আমার কথাটা হচ্ছে কি যে আমার যে সকল প্রবলেম থাকে বাকিরা যা বলে তাতে আমার প্রবলেমটা সলভ সলভ হয়ে যায়, হয়ে তার যায়। জন্য হ্যাঁ আর আমার ইচ্ছা করে কথা বলতে হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওই জন্য তো জি বলছি, স্যার, আমারও আমারও তাই সেম। তাই। যাদের সমস্যা নেই তাদের তো কথা বলার দরকার নেই, তাই না? আর কিন্তু যাদের সমস্যা থাকবে অবশ্যই বলবা, যেন ভয় বা লজ্জা পাবা না, সেটা হচ্ছে বড় কথা। কিন্তু একটা বিষয় হলো, আমি রেগে যাই কখন জানো, যে একই কথা যদি আমাকে আবার বলতে হয়, যে তো একটা ক্লাস হয়ে গেছে, তুমি সেই ক্লাসটা করোনি, না করে বলতেছো স্যার আমাকে আবার বুঝাই দেন, তাহলে বাকিদের কি বসায় রাখতে হবে না? যেটা অলরেডি বলা হয়েছে সেটা আবার দ্বিতীয়বার বলা মানে কি তোমাদের সময়টাও নষ্ট। জি স্যার। যেহেতু ক্লাসটা রেকর্ড আছে, তাহলে তুমি তো দেখে নিলেই পেরে যাও। একদম যদি না থাকে বা তুমি একদমই বোঝোনি, সেটা অবশ্যই বলবা। কিন্তু একটা বিষয়কে এবার ঘটেছে এরকমটা, এই যে যারা পরীক্ষা দিচ্ছে, একটা প্রশ্ন আমি 4 বার রিডিং পড়িয়ে দিয়েছি, 4 বার, তারপরও সবাই দেখেনি। একই প্রশ্ন আমি 4 বার পড়িয়ে দিয়েছি, এবং সবাই কিন্তু ওই ক্লাস পায়নি। কেন পায়নি বলো তো? কারণ তারা রেগুলার না, তারা বোঝেনি। আবার দেখা যাচ্ছে যেদিন ক্লাস নিয়েছি সেদিন ওরা ক্লাস করেনি, অন্য দিন এসে বলছে স্যার আমি এটা বুঝি নাই। আরে বাবা, আমি তো এটা 4বার পড়িয়ে দিয়েছি, তারপরেও সবাই পায়নি। তাহলে তুমি যদি না পাও শেষে, সেটা কি আমার দোষ বলো? কারণ এটা অনলাইন, এখানে তো নিজেকে একটু আন্তরিক হতে হবে। অফলাইন হলে সেটা আলাদা বিষয় ছিল। অনলাইনের সুবিধা অসুবিধা দুটাই আছে, অফলাইনের সুবিধা অসুবিধা দুটোই আছে। তবে অনলাইনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তুমি খাটে বসে লেপের তলে শুয়ে শীতের ভিতরে ক্লাস করতে পারতেছো। আর একটা হচ্ছে তোমার রেকর্ড ক্লাস থাকতেছে, তুমি একটা ক্লাস মিস করলো, তোমার ওটা তুমি কভার করে নিতে পারতেছো। এই সুবিধার পরও যদি তুমি রেগুলার ক্লাসে যুক্ত না হও, যে স্যার আজকে খুব গরম, আজকে খুব ঠান্ডা, আজকে খুব বৃষ্টি, অজুহাত থাকবেই। আর হচ্ছে যে রেকর্ড ক্লাস থাকা সত্ত্বেও তুমি ক্লাস না করে আবার পরের ক্লাসে যুক্ত হচ্ছে, দিয়ে তুমি কিছুই বুঝতেছো না। এইগুলো হচ্ছে সমস্যা। তো সমস্যাগুলো উত্তরানোর জন্য নিজেই তোমাকে কাভার করতে হবে। যদি করো তাহলে দেখবা যে তোমার সমস্যা থাকতেছে না। কারণ এখন তুমি অনেক বড় হয়ে গেছো, অনার্সে পড়ো। এই অবস্থায় অন্যেরা তোমাকে খুব বেশি হেল্প করবে না, কোনো টিচারও তোমাকে অনেক বেশি হেল্প করবে না। তোমাকে হেল্প নিতে হবে। আমাদের পরিচয় কি বলো তো? কলেজে আমাদের পরিচয় কি? আমরা কি শিক্ষক না আমরা লেকচারার বলো তো? লেকচারার। লেকচারার। হ্যাঁ, এইচএসসি পর্যন্ত টিচার বলা হয়ে থাকে, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট টিচার, তাই তো, তারপর সিনিয়র টিচার, এগুলো বলা হয়। আর আমাদের পদবিটাই হচ্ছে লেকচারার। আমরা কিন্তু শিক্ষকের মধ্যে না, মানে আমরা শিক্ষাক্ষেত্রে আছি,
কিন্তু আমাদের শিক্ষক বলা হয় না, আমাদের লেকচারার বলা হয়, তারপর হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর, এই কিছুদিন পর হয়তো আমাদের প্রমোশন হয়ে আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব। তাহলে আমরা টিচারের ক্ষেত্রে টিচার শেখাই আর লেকচারাররা শেখায় না। এরা হচ্ছে তোমাকে কিছু দিক নির্দেশনা দিবে, বাকিটা তোমাকে পড়তে হবে। অনার্সে কি কাউকে পড়িয়ে দেওয়া যায় বলো তো? পুরো টেক্সট টুক্স এগুলো সব পড়ানো সম্ভব একজন মানুষের? না স্যার। এরা তোমাকে পথ ধরিয়ে দিবে। হ্যাঁ, তোমাকে একটা পথ ধরিয়ে দিবে, তোমাকে স্টাডি করতে হবে। অনার্স তুমি পড়তেছো, অনার্স মানে কি? তুমি একটা সম্মান অর্জন করছো। মানে যখন তুমি বলবে যে ইংরেজিতে অনার্স, তখন তোমাকে সবাই সম্মান জানাবে, হ্যাঁ, কুর্নিশ করবে যে তুমি এই বিষয়ে যথেষ্ট পারদর্শী। কিন্তু আমরা কি তাই করি বলো? হাতের লেখায় ঠিক নাই, কি খুশি যা খুশি তাই লিখতেছে। এদেরকে অনার্স কেমন করে দিবে মানুষ? অনার্স নাম দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? নামটা কি অনার্স? অনার্স মানে হচ্ছে সম্মান, মানে তুমি একটা বিষয়ে এমন স্টাডি করেছো যে লোকে তোমাকে দেখলে সালাম করবে, এইটা। আর মাস্টার্স মানে কি? তুমি সেই বিষয়ে সর্বোচ্চ পারদর্শী, দক্ষ, তোমাকে কেউ ওখানে মানে টলাতে পারবে না, আর কেউ তোমাকে প্রশ্নগুলো তুমি ছটাশট উত্তর দিয়ে দিবা, এরকম হচ্ছে মাস্টার্স বলা হয়। মানে তুমি দক্ষ, সর্বোচ্চ লেভেলের দক্ষ। কিন্তু আমাদের দেশে কি এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়তেছে তাদের ক্ষেত্রে এরকমটা হচ্ছে বলো? হ্যাঁ, না স্যার। তো এইগুলো একটু খেয়াল করবা। আচ্ছা, তো ঠিক আছে, আমরা একটু পড়া শুরু করি। তো দেখো এখানে কি বলা হচ্ছে, আমরা পড়বো হচ্ছে ল্যাম অ্যান্ড টাইগার। ল্যাম কি বলো? ভেড়া। জিসাস ক্রিস্ট। জিসাস ক্রাইস্ট। ওটা পরে, আপাতত বুঝবো যে আমরা এটা ল্যামই বুঝবো। এক্ষেত্রে ল্যাম হচ্ছে ভেড়াই। উচ্চারণটা কি কি বলবো আমি এটার? ল্যাম্প। ল্যাম্প। দেখো তো প্রোনাউন্সিয়েশন কেমন হবে? বি স্যার, বি উচ্চারণটা হবে না। হ্যাঁ, উচ্চারণ হবে কি? লয়ে জফালা আকার ম, তাই তো? ল্যাব। জি স্যার। এই তো ঠিক তো? জি দেখো তো স্যার। এটা বারবার বন্ধ হয়ে যায় কেন? কি জিনিস? স্যার আমি আপনার ভিডিও দেখতে পাচ্ছি না। স্যার ভিডিওটা বারবার বন্ধ হয়ে যাইতেছে। তোমার মনে হয় আপনাদের নেটওয়ার্কের সমস্যা। তোমাদের নিজের সমস্যা হয়তো, আমার তো কোনো হচ্ছে না, আমি চলতেছে। এটা নেটওয়ার্কের সমস্যা হয়তো। আমি যখন এই যে স্ক্রিনটা চেঞ্জ করছি তখন হয়তো তোমার নেটওয়ার্কটা নিতে পারতেছে না, এই জন্য একটু সমস্যাটা হচ্ছে মনে হয়। ঠিক আছে তো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, কারণ সবার যদি সমস্যা হয় তাহলে আমার এখানে সমস্যা হবে। দেখো এই জায়গায় কি হচ্ছে? ল্যাম, এলএম, বয়ের উচ্চারণ আছে এখানে? বলো তো আছে এখানে? না স্যার। হ্যাঁ, এখানে ল্যাম বলা, বয়ের কোনো উচ্চারণ এখানে নাই। হ্যাঁ। জি স্যার, এখন দেখেন। ওহো রাশেদুল, তুমি একটু মিউট রাখো। তোমার ইয়ারফোন ইউজ করবা না হয় একটু মিউট রাখতে হবে। স্যার এটা ব্রিটিশ নাকি আমেরিকান প্রোনাউন্সিয়েশন? এখানে উপরে লেখা আছে, এই যে দেখতে পাইছো কি লেখা আছে? এটা কি প্রোনাউন্সিয়েশন? এই যেখানে লেখা আছে ব্রিটিশ। এটা আমেরিকান ব্রিটিশ দুটো একই। ঠিক আছে, ওকে। স্যার আসলে যখন আইএলস করা হয় তখন কি স্যার মানে ব্রিটিশ আলাদাভাবে পড়ানো হয় আর আমেরিকান আলাদাভাবে পড়ানো হয়? কোথায় কোথায়? যখন স্যার আইএলস করা হয়। আইএলস না, ওইরকম কিছু নাই ওখানে। কোনো আইএলস বিসিএস মানে ইয়াতে কোনো আমেরিকান ব্রিটিশ নিয়ে কোনো সমস্যা না। আচ্ছা, তো এবার আসি, তাহলে বলছে তাহলে ল্যাম, তাই তো? উচ্চারণটা বলে দিলাম, ঠিক করবা। এখন এই কবিতাটা যেহেতু আমরা পড়ছি সংস অফ ইনোসেন্সের ভিতর থেকে, তাই না? তাহলে কবিতাটা আমরা একটু পড়ে নিই, তাহলে বুঝতে পারবা যে দুটার মধ্যে পার্থক্য। আমরা দুটা কবিতাকে পড়বো, দিয়ে কম্পারেটিভ স্টাডি করব। বলা হচ্ছে তাহলে স্পিকার কি করতেছে? টার্ম করতেছে, মনে করেন কথা বলতেছে কার সাথে? লিটল ল্যাম। একটু মিউট রাখো, সবাই মিউট রাখো। হ্যাঁ, বলতেছে লিটল ল্যাম হু মেড দি, মানে কি? কে তোমাকে তৈরি করেছে? ডাজ দাও নো হু মেড দি? তুমি কি জানো তোমাকে কে তৈরি করেছে? তাহলে এখানে একজন একটা ভেড়াকে বা একটা মানে কি বলবো অবোধ প্রাণীকে কিছু প্রশ্ন করছে যে তোমাকে কে তৈরি করেছে বলো দেখি। কে তোমাকে গিভ দি লাইফ, বিট দি ফিড, কে তোমাকে জীবন দিয়েছে, কে তোমাকে খাবার দিয়েছে, বাই দ্য স্ট্রিম অ্যান্ড ওভার দ্য মিড,
স্ট্রিম মানে হচ্ছে ঝর্ণা, তাই তো, বা নদী বা খাল বা নালা এরকম। যে নদীর পাশে, যে নালার পাশে, যে খালের পাশে ঘাস জন্মে, যে ঘাস চড়ে চড়ে একটা ভেড়া খেয়ে বেড়ায়, তাই বলছে বাই দ্য স্ট্রিম অ্যান্ড ওভার দ্য মিড। মিড হচ্ছে মিডোর সংক্ষিপ্ত রূপ, মিডো। মিডো মানে কি? চারণভূমি, তাই তো। মিডো মানে হচ্ছে চারণভূমি বা চরার জায়গা। হ্যাঁ, স্যার বারবার আপনার ভিডিওটা অফ হয়ে যাইতেছে। আমার কথা কি বুঝতে পেরেছিলা? আমি তখন আমি দেখতে কি পাচ্ছি বলেছিলাম? পূর্ণাঙ্গভাবে। আমি কি কথাটা বলেছি বুঝতে পেরেছো? যে ভিডিওর এখানে জি আমার স্যার। এখান থেকে সমস্যা না, সমস্যাটা হচ্ছে তোমার হয়তো নেটওয়ার্কে পারতেছে না যখন আমি স্ক্রিনটা চেঞ্জ করতেছি, তাই না? হ্যাঁ স্যার, যখনই তখনই বন্ধ হয়ে হ্যাঁ, যায়। আমি তো সেটাই বললাম, যেটা হয়তো তোমার নেটওয়ার্কের দুর্বলতার জন্য। যদি আমার এখান থেকে সমস্যা হয় তাহলে তো সবারই সমস্যা হবে নাকি? কিন্তু সবার তো সমস্যা হচ্ছে না, এটা হয়তো তোমার দুর্বলতা। আজকে হয়তো নেটটা একটু দুর্বল আছে, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, একটু মানে ওই যে বললাম, নেটের সমস্যাগুলো একটু মেনটেন করে নিতে হবে, তাছাড়া তো কিছু করার নাই এখানে। আচ্ছা, তাহলে মিড মানে হচ্ছে মিডো। মিডো মানে কি? দেখো, এই যে গ্রাসল্যান্ড, তাই তো, ওপেন ফিল্ড, যেখানে ঘাস থাকে, চারণভূমি, সেটাকে। তাহলে এই চারণভূমিতে খালের পাশে, নদীর পাশে ঘাস দিয়ে তোমার খাবার জুগিয়েছে কে? তুমি কি সেটা জানো? শুধু খাবারই না, গিভ দি ক্লোদিং অফ ডিলাইট, সফটেস্ট ক্লোদিং, উলি ব্রাইট। ক্লোদিং মানে কি? তার যে ভেড়ার যে পশম, তাই না? এখানে ক্লোদিং বলতে পশম বোঝাচ্ছে। এবং পশমগুলো কেমন? খুবই ডিলাইটফুল, মানে খুবই প্লিজেন্ট অ্যান্ড সফটেস্ট। তা আমরা জানি যে ভেড়ার লোম হচ্ছে খুবই নরম, তাই না? যা দিয়ে আমরা জানি যে ইয়া তৈরি করা হয়, আমাদের ওয়ার্ম ক্লথ তৈরি করা হয়, জাম্পার তৈরি করা হয়, তাই না? এবং উলি এবং ব্রাইট, কারণ সাদা কালারের হয় এবং উজ্জ্বল সাদা হয়, তাই না? হোয়াইট। আরে তোমাদের নিয়ে তো খুব বিপদ দেখছি গো, একটু মিউট রাখতে হবে। হ্যাঁ, এতে তোমাদেরই সমস্যা হবে পরে, যখন রেকর্ড ক্লাস দেখতে থাকবা বিপদে পড়ে যাবা। কি ধরনের? দেখো, এই যে মনে করো একটা সুন্দর ল্যাম্প, তাই তো। এখন এই ল্যামের যে লোম দেখতে পাচ্ছ না, এটা কি খুব দেখতে সুন্দর না? এখানে ডিলাইটফুল মানে হচ্ছে চার্মিং, তাই তো, এবং সফটেস্ট, উলের মতো, তুলার মতো, এবং সাথে হচ্ছে ব্রাইট, কি সুন্দর উজ্জ্বল কালার। হ্যাঁ, তো এই যে ক্লোদিং তোমাকে কে পরালো? কে তোমাকে এই পশম বলি, লোম বলি, আর যাই বলি না কেন, এটা তোমাকে কে দিল? তুমি জানো? গিভ দিস সাসা টেন্ডার ভয়েস, আর তুমি যখন ডাকো ম্যা করে, তাই না? তাহলে এই যে একটা সুন্দর ভয়েস, এটাই বা তোমাকে কে দিল? মেকিং অল দ্য ভেলস রিজয়েস, যে টেন্ডার ভয়েসের ডাকে পুরো ভেল বা পুরো উপত্যকা কি হয়ে যায়? মুখরিত হয়। রিজয়েস মানে এখানে মুখরিত হওয়া, তাই না? তাহলে যে মুখরিত যে ভয়েস, এই ভয়েসগুলোই বা তোমাকে কে দিয়েছে? তুমি কি জানো? এটা একটা গান, মনে করো, সং যেহেতু, তাই না? তা সঙের মতো করে দেখো রিপিটেশন আছে। হ্যাঁ, রিপিটেশন আছে। তাই বলছে লিটিল ল্যাম্ব হু মেড দি, ডাস দাও নো হু মেড দি? লিটিল ল্যাম্ব আই উইল টেল দি, লিটিল ল্যাম্ব আই উইল টেল দি। তুমি তো জানো না, আমি তোমাকে বলছি কে তোমাকে বানিয়েছে। আচ্ছা, এইটুকু কি বোঝা গেল? এমনি মানে সাধারণ মিনিং যেটা, সেটা বুঝতে পেরেছো কিনা? জি স্যার, বুঝে গেছি। খুবই ইজি। এবার বলতেছি, আমি যেহেতু তোমাকে বলছি, তাহলে দেখো বলছে কি হি ইজ কল্ড বাই দাই নেম। এবার হচ্ছে আসো, যেটা বলছিল ল্যাম্ব মানে জিসাস ক্রাইস্ট, বলছে যে তোমাকে বানিয়েছে তার নামও কিন্তু তোমার নামেই। ফর হি কলস হিমসেলফ আ ল্যাম্ব, কারণ তিনি নিজেকেও ল্যাম্ব বলে থাকেন। কেন ল্যাম্ব বলে আমি মনে প্রথম ক্লাসে বলেছিলাম, তাই না? যে তিনি কি করেছিলেন? হ্যাঁ, ঠিক বলতে স্যাক্রিফাইস হয়েছেন, এই জন্য তাকে ল্যাম্ব বলা হয়ে থাকে। এছাড়াও স্যাক্রিফাইস শুধু হওয়া দিয়ে না, বলেছে ভেড়ার যখন লোম কাটা হয় তখন ভেড়া কিন্তু চুপ থাকে, মানে সে কোনো প্রতিবাদ করে না। ঠিক ওইরকম নম্র ভদ্র। হ্যাঁ, তো সেই খাতিরে জিসাস ক্রাইস্টকে যখন ক্রুসিফাইড করা হয়েছিল খ্রিস্টান রিলিজিয়ন মতে, তখন কিন্তু তিনি কারো প্রতি অভিশাপও দেননি, কারো প্রতি প্রতিবাদও করেননি। হ্যাঁ, তো সে কারণে বলা হচ্ছে যে তিনি নিজেকেও ল্যাম্ব বলেই ডাকেন। তাহলে জিসাস ক্রাইস্ট নিজেকে তিনি ল্যাম্বও বলেছেন, শেফার্ডও বলেছেন। শেফার্ড বলেছেন এই খাতিরে যে তিনি মানুষকে সঠিক পথ পরিচালনা করেন, এই জন্য এই হিসাবে তিনি একজন শেফার্ড। আর ল্যাম্ব হিসাবে তিনি একজন স্যাক্রিফাইসের বস্তু, পিওর একটা স্যাক্রিফাইসের বস্তু, যেটা গডের উদ্দেশ্যে স্যাক্রিফাইস করা যায়। তো সেই হিসাবে বলছে কি হি ইজ কল্ড বাই দাই নেম,
ফর হি কলস হিমসেলফ আ ল্যাম, কারণ তিনি নিজেই নিজেকে ল্যাম বলেছেন। দেখো এইখানে হিমসেলফের এইচটা বড় হাতের কেন? এখানে আচ্ছা, যাও, বলা হচ্ছে যে আমরা বিশেষ করে ধর্মীয়, তাই তো, সেটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে আল্লাহ বা গড, এই যে নামগুলো, তাই তো, ধর্মীয় ব্যক্তিত্বদেরকে আমাদেরকে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে তাদের প্রোনাউনগুলোকে আমরা মেনলি বড় হাতের দিয়ে লিখি। আর যে গড দেবতা বোঝাবে সেগুলো আমরা জিটা ছোট হাতের লিখি। অতএব যেখানে আমরা গড লিখব একক গড হিসাবে, তাই তো, ঈশ্বরকে বোঝাতে সেই গড হবে জিটা বড় হাতের, আর যেগুলো দেবতাকে বোঝাতে গড ইউজ করা হবে সেগুলো জি হবে ছোট হাতের। এটা একটু খেয়াল রাখো, ঠিক আছে? কারণ এগুলো পরীক্ষাতে তোমরা অহরহ ভুল করতেছো এই জিনিসগুলো। আচ্ছা, তাই বলছি, দেখো তাহলে, হ্যাঁ বলো। আচ্ছা, ওই যে বাংলা লেখার সময় যখন বিশেষ ব্যক্তিত্বের সর্বনামটা লিখি যে তার, তখন স্যার তার চাঁদ বিন্দু দেই, এটা কি ঠিক স্যার? এটা আসলে ওরকমটা ব্যবহার করা হয়ে থাকে, কখনো কখনো দেখা যাচ্ছে তোমার ওই বাংলা একাডেমিতে একসময় বলেছে এটা ঠিক, কখনো বলেছে এটা দরকার নাই। হ্যাঁ, তবে এটা দেওয়া হয়ে থাকে ব্যক্তিত্বদেরকে সম্মান জানানোর জন্য, একটু চন্দ্রবিন্দু দিয়ে একটা নাসিক্য সেন্স আনার জন্য। বুঝতে পেরেছো? জি স্যার। স্যার আমরা তো জানি হচ্ছে চাঁদ হচ্ছে মানে কি বলবো, ফিমেল জেন্ডার, ফিমেনাইন। হ্যাঁ, ফেমিনিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা বলি যে আয় আয় চাঁদ মামা, তো এখানে তাহলে ভুল তো, তাই না? আয় আয় চাঁদ মামি হওয়ার কথা তো। ভুল বলে কিচ্ছু না, এটা তো তোমার ছড়া, এটা তো এগুলো নিয়ে ভুলের হিসাব করতে যেও না গো। তাহলে তোমার বাপও যদি মামা বলে, তোমার মাও মামা বলে, তাহলে তোমার সম্পর্কে কি কি দাঁড়াবে বলো তো? তুমিও তো মামা বলো, তোমার ছেলেকে আবার বলবে, সেও বলবে বলো মামা, তাহলে সে তো সবারই মামা হয়ে গেল। এইগুলো আসলে একটা আদরের কথা, একটা ইয়ার কথা। এইগুলো ভুল বা ঠিক বেঠিক হিসাব করতে যাওয়ার কোনো দরকার নেই, এগুলো হিসাব করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, ওগুলো নিয়ে ভাবা যাবে। এটা হচ্ছে ব্যাপার। তাই বলছে হি ইজ মিক অ্যান্ড হি ইজ মায়ার্ড। দেখো, কারণ তিনি তাকে নিজেকে কেন ল্যাম বলছেন? কারণ তার বৈশিষ্ট্য হচ্ছে তিনি ওইরকম মিক। মিক মানে কি বলো তো? শান্ত। শান্ত। মায়ার্ড মানে ভদ্র। এই জন্য তিনি নিজেকে কি করেছেন? ল্যাম বলে ডেকেছেন। এবং তিনিও কি হয়েছে? হি বিকাম আ লিটল চাইল্ড। তিনিও কিন্তু ছোট ছিলেন। কখন ছোট ছিলেন? ওই যে আমরা গিফট অফ দ্য মেজাই পড়েছিলাম ফার্স্ট ইয়ারে। হ্যাঁ, জি স্যার। ওখানে চাইল্ড বলতে কাকে বোঝানো হয়েছিল? চাইল্ড বলতে আমরা জিসাস ক্রাইস্টকে বুঝছিলাম ছোটবেলায়। ঠিক একইভাবে ইন্ট্রোডাকশন পড়লাম সংস অফ ইনোসেন্সে, মেঘের উপরে একটা চাইল্ড দেখলাম, সেই চাইল্ডকেও আমরা জিসাস ক্রাইস্ট বলতেছি, বা হচ্ছে ভিশনারি মিউজ বলতেছি। আবার দেখো তো, এই যে কবিতাটা আমরা পড়তেছি, এর স্পিকারটাকে এখন আমরা বুঝবো যে এখানে কি কবি বলতেছে না কোনো ছোট বাচ্চা বলছে? বলছে হচ্ছে আই আ চাইল্ড। দেখো, আমিও যেমন চাইল্ড, দাও আ ল্যাম, তুমিও তেমনি ল্যাম। আচ্ছা, ল্যাম মানে কি? ভেড়া না ভেড়ার বাচ্চা? ভেড়ার বাচ্চা। মানে ভেড়া। তাই বলছে আই আ চাইল্ড, তাহলে তিনিও কিন্তু চাইল্ড ছিলেন। বলছে হি বিকাম আ লিটল চাইল্ড, আই আ চাইল্ড, দাও আ ল্যাম, উই আর কল্ড বাই হিজ নেম। তাহলে অটোমেটিক তোমার আমার এবং তার সাথে কি একটা লিঙ্ক হয়ে গেল না? অতএব আমরা সবাই কিন্তু তার নামেই পরিচিত। কারণ চাইল্ড বলতে আমরা জিসাস ক্রাইস্টকেও বুঝেছি, ল্যাম বলতেও আমরা জিসাস ক্রাইস্টকে বুঝেছি। অতএব আমরা সবাই কিন্তু তার নামেই পরিচিত, উই আর কল্ড বাই হিজ নেম। তাহলে এই ল্যামকে কে বানিয়েছে বা আমাকে কে বানিয়েছে? গড বানিয়েছে, তাই তো? যাকে আমরা জিসাস ক্রাইস্ট বা চাইল্ড বলে আমরা টার্ম করছি, ল্যাম বলে টার্ম করছি। সুতরাং লিটিল ল্যাম গড ব্লেস দি, লিটিল ল্যাম গড ব্লেস দি। অতএব তোমাকে আশীর্বাদ করুক সৃষ্টিকর্তা, এরকম একটা প্রার্থনামূলক একটা গান। তার মানে কি এখানে কি কোনো আমরা খারাপ কিছুর ইঙ্গিত পেলাম? এই ইনোসেন্সের কোনো খারাপ কিছুকে আমাদের পবিত্র, ভালো, তাই না, সফট, মাইল্ডনেস, মিকনেস এবং মানে কি বলবো ধর্মীয় একটা পবিত্র অনুভূতি আমরা কিন্তু এখানে পেয়েছি। এখানে কোনো শক্ত, সামর্থ্য, কাঠিন্য এমন কিছু নেই। সব কিছুর মধ্যে কেমন নরম, তাই তো, একটা ভদ্রতা, একটা নমনীয়তা, একটা কমনীয়তা, এরকম একটা সেন্স আমরা কিন্তু এখানে পেলাম। এবং এখানে আমরা লিটল চাইল্ড পেলাম, যে স্পিকার সেও চাইল্ড, ল্যাম্পটাও চাইল্ড। আবার তিনি বললেন কি, যে স্পিকার সে বলছে কি, যে যিনি আমাদের তৈরি করেছেন তিনিও কিন্তু আমাদের মতো একসময় ছিলেন। ঠিক আছে? দেখো বিকেম, এখানে কিন্তু টেন্সটা কোন টেন্স ইউজ করা হয়েছে? পাস্ট টেন্স, যে তিনিও হয়েছিলেন চাইল্ড। হ্যাঁ, তিনিও চাইল্ড হয়েছিলেন। মানে ক্রিশ্চিয়ানিটিতে তো বিশ্বাস করা হয় যে ট্রিনিটিতে বিশ্বাস করা হয়, তাই না? ট্রিনিটি শব্দটা কিন্তু একটু খেয়াল রাখো, এটা সবাই বুঝি তো আমরা। হ্যাঁ, ট্রিনিটি বিষয়টা
ট্রিনিটি বোঝো? জি স্যার, বলছিলেন আপনি। হ্যাঁ, স্যার একবার সংক্ষেপে বুঝাই দিলে ভালো হতো। ট্রিনিটি, তাই তো? খ্রিস্টিয়ান রিলিজিয়নে ট্রিনিটি আসলে কি? হ্যাঁ, তিনটা সত্তা দিয়ে একজনকেই বোঝায় হ্যাঁ আর কি। বোঝানো। এই দেখো, প্রথমে আমরা গতদিন যেটা পড়লাম, ওই যে জেনেসিস থেকে সৃষ্টিকর্তাকে দেখানো হলো না যে তিনি জলের উপরে ভাসতেছিলেন, তার আত্মা, তাহলে তিনি একটা স্পিরিট, তাই না? তাহলে গড হচ্ছেন জি স্যার। একটা স্পিরিট ছিলেন, তার মানে। এবং তিনি যখন আমাদের নাকের ভিতরে ফু দিলেন, তখন আমাদের ভিতরে কি ঢুকে দিলেন এই ফু দেওয়ার মাধ্যমে? যে অ্যাডামকে যখন তিনি প্রাণবায়ু। হ্যাঁ, তাহলে একটা প্রাণবায়ু মানে হলি স্পিরিট, তাই তো? আত্মা ঢুকিয়ে দিলেন, তাহলে সেই হিসাবে তিনি হচ্ছেন হলি স্পিরিট, গড দ্য হলি স্পিরিট। তারপরে যেহেতু তিনি পুরো মহাবিশ্বের স্রষ্টা, একটু মিউট রাখো, তিনি হচ্ছেন পুরো মহাবিশ্বের স্রষ্টা, সেই হিসাবে তিনি হচ্ছেন ফাদার, তিনি হচ্ছেন সকলের পিতা। পিতা মানে এখানে আমরা ওই জাগতিক পিতার কথা বলতেছি না, একজন পালক হিসাবে, একজন সৃষ্টিকর্তা হিসাবে আমরা তাকে ফাদার বলছি। যেমন আমরা কোনো কিছুর ফাদার বলতে, হ্যাঁ, যে পোয়েট্রির ফাদারকে, বাংলাদেশের ফাদারকে, ইন্ডিয়ার ফাদারকে, এরকম বলি না, ওই হিসাবে ফাদার। তাহলে গড দ্য ফাদার এবং গড দ্য সান। এই সান বলতে আবার কি বোঝানো হচ্ছে? যে ক্রিশ্চিয়ানিটিতে বিশ্বাস করা হয় যে জিসাস ক্রাইস্টের জন্মটা পবিত্র রূপে হয়েছিল, মানুষের কোনো ইন্টারকোর্সের মাধ্যমে না। তো সেই হিসাবে সৃষ্টিকর্তা পবিত্র আত্মাই তিনি কি করেছিলেন? মানুষের বেশে পৃথিবীতে এসেছিলেন মানুষের মুক্তির জন্য। হ্যাঁ, এরকম একটা থিওরি আছে যেটা হচ্ছে ক্রিশ্চিয়ানিটিতে বিশ্বাস করা হয়। তো সেই হিসাবে এক গডেরই তিনটা রূপ। তিনিই হলি স্পিরিট যেটা ভাসতেছিল পানির উপরে, তিনিই ফাদার, তিনিই হচ্ছেন সান। তো সুতরাং গড দ্য ফাদার, গড দ্য সান, গড দ্য হলি স্পিরিট, এই তিনটার সমন্বয়ে বলা হচ্ছে কি? ট্রিনিটি, মানে তৃতীয়বাদ। এটা বলা হয় তৃতীয়বাদ, মানে তিন সত্তার একজন বিষয়কে, ঠিক আছে? এই তা দেখো, দ্য ট্রিনিটি ইজ আ ক্রিশ্চিয়ান ডক্ট্রিন দ্যাট স্টেটস দ্যাট গড এক্সিস্ট অ্যাজ থ্রি ডিভাইন পার্সনস, কি হিসাবে? ফাদার, সান অ্যান্ড হলি স্পিরিট। দ্য ট্রিনিটি ডক্ট্রিন ইজ বেসড অন দ্য আইডিয়া দ্যাট দিস থ্রি পার্সনস আর ডিস্টিংক্ট বাট শেয়ার দ্য সেম ইসেন্স অ্যান্ড সাবস্টেন্স। তাহলে তিনটাকে আমরা আলাদা করে দেখতে পারি, কিন্তু আসলে তারা সৃষ্ট বা তাদের বৈশিষ্ট্য, তাদের উপাদানের মধ্যে একতা রয়েছে, মিল রয়েছে। দ্য ট্রিনিটি ডক্ট্রিন ইজ মোটিভেটেড বাই দ্য ক্রিশ্চিয়ান বিলিভ দ্যাট জিজাস ইজ ডিভাইন অ্যান্ড ইট এইমস টু রিকনসাইল দেখো মোনোথেইজম উইথ দ্য আইডিয়া অফ মাল্টিপল ডিভাইন বিংস। তাহলে মনোথেইজম আর মাল্টিথেইজম, এটার মধ্যে পার্থক্য কি? মনোথেইজম মানে হচ্ছে যারা এক ঈশ্বরবাদে বিশ্বাসী, এক ঈশ্বরে বিশ্বাসী, এরকম যে ধর্মীয়গুলো আছে সেগুলো হচ্ছে মনোথেইজম। আর যারা হচ্ছে পলিথেইজম বলা হয়, যেগুলো হচ্ছে বিভিন্ন গডে যে বিশ্বাসী, যেমন হচ্ছে হিন্দুইজম, তারপর হচ্ছে তোমার হচ্ছে প্যাগানিজম, হ্যাঁ, এগুলোতে যে অনেক গডে যে বিশ্বাস করতো, এগুলো হচ্ছে পলিথেইজম বলা হয়, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো, এই কথাগুলো যেহেতু আসবে তাই আমি একটু বলে দিলাম, একটু খেয়াল রেখো। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কবিতাটি। এখন আমরা আগে একটু এটা পড়ে আসি, মানে টাইগারটা, তারপরে এসে পড়লে পারে আমাদের এইখানে যেহেতু কিছু কিছু রেফারেন্স চলে আসতে পারে, আমরা একটু দেখব। হ্যাঁ, দেখো এই যে টাইগারের রেফারেন্স কিন্তু এখানে চলে এসেছে, অতএব এটা না পড়লে ওটা আবার বুঝতে অসুবিধা হবে। তাই তোমরা চলে যাও হচ্ছে টাইগারে। হ্যাঁ, এই যে টাইগার, দেখো তোমাদের কত নম্বর পেজে আছে? এটা 123। এটা হচ্ছে সানস অফ এক্সপেরিয়েন্সে। স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে টাইগারের স্পেলিংটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এইটা খেয়াল রেখো, টাইগারের বানানটা, এটা পরীক্ষায় আসে, বুঝতে পারছো? স্যার এইটা তো রিডিং স্কিলে আসিল ফার্স্ট ইয়ারে। হ্যাঁ হ্যাঁ, ওই তো বললাম যে এখানে কিছু কিছু কবিতা পাবা যেগুলো তোমাদের ফার্স্ট ইয়ারে রিডিং স্কিলসে পড়ানো হয়েছে। আবার তোমার এই যে সেকেন্ড ইয়ারেও যে অ্যাডভান্স রিডিং রাইটিং আছে, এই কবিতাগুলো ওখানে পাবা, এই জন্য এখান থেকে কিছু কবিতা হয়ে যাবে। আচ্ছা দেখো, এখানে টাইগার বানানটা কি? TY, তৎকালীন বানান আর কি, ঠিক আছে? তো আমরা দেখছি না যে ইংলিশ সাহিত্যে পড়তে গিয়ে অনেক বানানের পার্থক্য দেখি নাই, ওই রকম এখানেও। যেমন এটা কি ছিল বলো, আর বানান কি ছিল বলো তো? আর্ট না, ARTH। হ্যাথ আছে না? হ্যাঁ হ্যাঁ, এরকম ছিল। দাঁত, ঠিক আছে তো? তারপর হচ্ছে দাই, হ্যাঁ, দাও, এরকম প্রচুর আছে। টিস দিয়েছিল যে এরকম আছে, তোমরা একটু খেয়াল করতে। এরকম একটা বানান হচ্ছে এখানে, তাহলে এটা হচ্ছে তার অর্ডিনাল বানান। যখন তোমরা কবিতার নাম লিখবা তখন কোন বানান দিয়ে লিখবে? TI দিয়ে লিখবা না TY দিয়ে লিখবা? এই বানানটা খেয়াল করতে হবে, ঠিক আছে? হ্যাঁ,
এই বানানটাই খেয়াল করতে হবে। কিন্তু যখন আবার আধুনিক ইংলিশে লিখবা তখন এখানে দেখা যাচ্ছে হয়তো বা আমরা টাইগার বানানটাকে এই যে আই দিয়ে লিখতেছি, কিন্তু কবিতার নাম যখন লিখবা তখন কিন্তু TY দিতে হবে কবিতার নাম হিসাবে যখন তোমরা লিখবা, মনে থাকবে? আচ্ছা, এবার আসি। তাহলে ল্যাম্পকে বলা হলো যে তোমাকে কে তৈরি করেছে, তাহলে নিশ্চয়ই সৃষ্টিকর্তা তৈরি করেছে, ওখানে শেষে বলাই হলো। এবার তাহলে টাইগার কে তৈরি করলো? বলছে টাইগার দেখো ওখানে ছিল কি তোমার ল্যামের চেহারা কেমন ছিল, লোম ছিল সফটেস্ট, তাই না, ব্রাইট, উলি, এরকম কিছু। কিন্তু টাইগারের ক্ষেত্রে কেমন হবে দেখো, আমরা একটু টাইগারের একটা ইমেজ নিয়ে আসি। টেরিবল। এই মনে করো টাইগার, তাই টাইগারের কেমন, কালার কেমন? এটা ডোরা কাটা এবং এটা কি সোনালি একটা কালার আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মেটে কালারের এরকম আর কি একটা উজ্জ্বল। দেখো একটা বলছে বার্নিং ব্রাইট, বলছে কি যে টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট। দেখো তো রাতের বেলায় যখন চাঁদের আলো ওঠে, একটু মিউট রাখো, কারো থেকে সাউন্ড আসতেছে। সবাই মিউট রাখবা, ঠিক আছে? আচ্ছা, তোমরা হয়তো নিজেরা বুঝতেছো না। সুমাইয়া খাতুন, বলছে দেখো টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট। তাহলে বার্নিং ব্রাইট কখন লাগে? দিনের বেলায়, রাতের বেলায়। রাতের জঙ্গলে, হ্যাঁ রাতের জঙ্গলে যখন ঘুরে বেড়াই, জঙ্গল চারিদিকে অন্ধকার, হ্যাঁ, আর ওদিকে দুই চোখ জল করে না? বিড়ালের চোখ দেখছো রাতের বেলায় জলে কেমন? জি স্যার, কি থাকে চোখে এটা জানো? একটা উপাদান থাকে, নাম জানো এটার? না স্যার। টেপেটাম বলা হয়, টেপেটাম নামক একটা উপাদান থাকে তাদের চোখে, যেটা রাতের বেলায় তাদের দেখতে সাহায্য করে, কারণ এটা হচ্ছে নিশাচর প্রাণী। তাই বলতেছে যেহেতু বাঘ দিনের বেলায় চলাচল করে না, রাতের বেলায় চলাচল করে, তাই বলছে যে ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট, মানে রাতের ফরেস্টে তুমি উজ্জ্বল, তাই তো, বার্নিং ব্রাইট। এবার বলতেছে তাহলে ভালো তো, কিন্তু প্রশ্ন হলো এটা, হোয়াট ইমর্টাল হ্যান্ড অর আই কুড ফ্রেম দাই ফেয়ারফুল সিমেট্রাই? দেখো উচ্চারণ কিন্তু সিমেট্রি, কিন্তু উচ্চারণ করতে হচ্ছে সিমেট্রাই। কারণটা কি? আয়ের উচ্চারণ কি আই না? তাহলে আমাকে রাইম মিলাতে হলে কি করতে হবে? সিমেট্রাই বলতে হবে। ফ্রেম মানে কি? গঠন করা। হ্যাঁ, তাহলে ল্যাম্পকে না হয় তৈরি করা গেল, ল্যাম্প তো নরম ভদ্র হিংস্র না, কিন্তু তাহলে এই টাইগারটা কে তৈরি করলো? কোন ইমর্টাল হ্যান্ড যার কোনো ভয় নেই? কোন ইমর্টাল আই যে নিজের চোখ দিয়ে দেখে আমাদের বইয়ে টাইগারের আবার আই দিয়ে দেওয়া আছে, মানে হচ্ছে যে রামজিলালের বইয়ে টাইগারের আই দেওয়া আছে। কিন্তু ওয়াই দিয়ে করবা, এটা হলো বড় কথা, ঠিক আছে তো? কারণ পরীক্ষাতেও এটা আসে যে বানানটা কি, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো এই জন্য খেয়াল করবা যে হোয়াট ইমর্টাল হ্যান্ড অর আই কুড ফ্রেম দাই ফেয়ারফুল সিমেট্রি। সিমেট্রি মানে কি বলো তো? সিমেট্রি বুঝো? চেহারা বা হ্যাঁ, না, ওই সিমেট্রি আলাদা, এটা হচ্ছে আলাদা জিনিস। স্ট্রাকচার। হ্যাঁ, সিমেট্রি মানে হচ্ছে একটা সংঘবদ্ধ যে সুন্দর একটা মানে কি ফ্রেম, এটাকে বোঝায় যে সবকিছু আমাদের যেমন চেহারা, তাই না, যে নাকের মতো, হাতের মতো, সবকিছু মিলে কি সুন্দর একটা অবয়ব। হ্যাঁ, তাই বলছে দেখো যে দ্য কোয়ালিটি অফ বিং মেড আপ অফ এক্স্যাক্টলি সিমিলার পার্টস ফেসিং ইচ আদার, এটা গেল। বলছে কারেক্ট অর প্লিজিং পোর্শন অফ দ্য পার্টস অফ আ থিং, মানে কোনো কিছু খুব সুন্দরভাবে তৈরি করা। তাহলে একটা টাইগার, হ্যাঁ, দেখতে কত সুন্দর, হ্যাঁ, কি সুন্দর তার চোখ, নাক, মুখ, তার চামড়া, হ্যাঁ, তার রং, তার দাঁত, সব কিছু মিলে এত সুন্দর। তাহলে এত সুন্দর করে একটা জিনিস কিন্তু এত হিংস্র, এই জিনিসটা তাহলে কে তৈরি করতে গেল? তাই না? মনে করো যে আমি মনে করো একটা তৈরি করতেছি, আমার একটা ক্ষমতা আছে, আমি এখন একটা সাপ তৈরি করলাম, মনে করো সাপের কাজ কি? সবল দেয়া না? তাহলে মনে করো আমি যে সাপটাকে জীবন দিয়ে দিলাম, এখন সাপ কি করবে? আমাকে মানুষ হিসাবে কামড়াবে না? সবল করবে। হ্যাঁ, অবশ্যই। তাহলে নিশ্চয় আমার একটা ভয় আছে, কিন্তু আমি যেহেতু বানিয়েছি তাহলে নিশ্চয় আমার শক্তি সাপের থেকেও বেশি। তাই বলতেছে যে বাঘ তৈরি করতে পারে, তাহলে সে কতটুকু শক্তিশালী হতে পারে? যে ল্যাম্প তৈরি করতে পারে, বুঝলাম, ল্যাম্প নিয়ে কোনো ভয় নাই, কিন্তু যে ব্যক্তি
বা যে সত্তাটা টাইগারের মতো এমন একটা শক্তিশালী, এমন একটা ভয়ানক প্রাণী তৈরি করতে পারে, তাহলে তার হ্যান্ডটা কত ইমমর্টাল না? মানে সে তার মৃত্যুর ভয় নাই বলে তো সেটা তৈরি করতে পেরেছে নাকি? যদি মৃত্যু ভয় থাকতো, তার যদি মৃত্যু থাকতো, তাহলে কি তিনি বাঘ তৈরি করতে পারতেন? বলো, করতে পারতেন না, তাই তো? তাই বলছে হোয়াট ইমমর্টাল হ্যান্ড অর আই কুড ফ্রেম দাই ফেয়ারফুল সিমেট্রাই। এবার বলতেছে ইন হোয়াট ডিস্টেন্স ডিপস অর স্কাইজ বার্ন দ্য ফায়ার অফ দাইন আইস। তাহলে তোমার চোখের যে এই যে আগুন, তোমার চোখের যে রাগের আগুন, হ্যাঁ, জ্বলন্ত যে আগুন, সেই আগুনটা কোন ডিপ থেকে না কোন স্কাই থেকে নিয়ে আসা হয়েছিল? মানে মনে করো আমরা যখন একটা জিনিস তৈরি করি, তাই না, বিভিন্ন উপাদান বিভিন্ন জায়গা থেকে আনা হয় না? মনে করো আমরা একটা বাড়ি তৈরি করবো, সিমেন্ট এক জায়গা থেকে আনা হচ্ছে, রড এক জায়গা থেকে আনা হচ্ছে, ইট এক জায়গা থেকে আনা হচ্ছে, মাটি এক জায়গা থেকে আনা হচ্ছে, তা বিভিন্ন উপাদান বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে। তা এখন এই কবির প্রশ্ন, এই যে টাইগারকে যখন তৈরি করা হলো, তাহলে টাইগারের চোখের যে জ্বলন্ত আগুন, সেই আগুনটা কোথা থেকে আনা হয়েছিল? কোন ডিস্ট্যান্ট ডিপস না স্কাই থেকে আনা হয়েছে? সেটা কি পাতাল থেকে আনা হয়েছে নাকি ওই আকাশ থেকে আনা হয়েছে? কোথা থেকে আনা হয়েছে বলো তো? অ্যান্ড হোয়াট উইংস ডেয়ার হি অ্যাসপায়ার। তাহলে যে ব্যক্তি আকাশে উড়ে গিয়ে আগুনটা আনতে গিয়েছিল, তিনিই বা কোন পাখাতে ভর করে ওই আকাশে উড়েছিলেন আগুন আনার জন্য? তাহলে তোমার চোখের যে আগুন, সেটা তাহলে কোত্থেকে আনা হয়েছিল? অর হোয়াট দ্য হ্যান্ড, কোন হ্যান্ড দিয়ে ডেয়ার সিজ দ্য ফায়ার, তারপর এই ফায়ারটাকে আনার জন্য হাত দিয়ে তো ধরতে হয়েছিল, তাহলে কোন হাত দিয়ে সেই আগুনটা ধরার সাহস করেছিল? তাহলে সে কে? তাহলে সে কতখানি শক্তিশালী, কত শক্তিমান? সে আগুনের থেকেও শক্তিমান, সে টাইগারের থেকেও শক্তিমান, এবং তার সব জায়গাতে চলাচলের ক্ষমতা আছে। সে গভীরে চলতে পারে, সে আকাশে উঠতে পারে। হ্যাঁ, তাহলে এইরকম ব্যক্তি সেটা কে? কে তোমাকে তৈরি করেছিল? এবার বলতেছে, এইটুকু কি বোঝা গেল কি বলতে মানে চাওয়া হচ্ছে? স্যার এই যে ডিসটেন্ট ডিপস বলতে কি বললেন? ডিপ মানে পাতাল, গভীর, মানে নিচের দিকে, মাটির নিচে। হ্যাঁ, ডিপ মানে আমরা বুঝবো হচ্ছে পাতালকে। স্যার ইনোসেন্স থেকে এক্সপেরিয়েন্সের রেগুলার মিনিং একটু মানে বুঝতেছি না। আর স্কাই মানে কি? আকাশ, মানে উপরে। এটা ডিস্টেন্স মানে বলো। সেজ দেয়ার সেজ। সিজ মানে কি? ধরা ধরা ধরা। সিজ মানে হচ্ছে ধরা। তুমি যখন হাত দিয়ে কোনো কিছু নিয়ে আসবা, তখন এটাকে সিজ বলা হয়। ঠিক আছে তো? তাহলে হোয়াট দ্য হ্যান্ড দেয়ার মানে কি? সাহস করা। তাহলে কোন হাত দিয়ে আগুন ধরার সাহস করেছিল যে আগুনটা নিয়ে এসেছিল? হ্যাঁ, তাহলে কোন হাত দিয়ে আগুনটাকে ধরার সাহস করেছিল? এই জন্য তো আমি তো বলে দিচ্ছি মিনিংটা। তাহলে সাহস করা, ধরার সাহস করা। তাহলে এখন বলো তো, এই ধরা ইংলিশ কি হবে এই জায়গায়? কোনটা? সিজ। আর সাহস করা ইংলিশ কোনটা হবে? সাহস করা নিতে হবে। হ্যাঁ, একটু বুঝে নিতে হবে। তাই বলছে হোয়াট দ্য হ্যান্ড ডেয়ার সিজ দ্য ফায়ার। তার মানে এখানে তিনি বোঝাতে চাচ্ছেন, এখানে কি বাঘের ক্ষমতার কথা বোঝাতে চাচ্ছেন, নাকি যিনি তৈরি করেছেন তার ক্ষমতার কথা বোঝানো হচ্ছে? এবার বলছে অ্যান্ড হোয়াট শোল্ডার অ্যান্ড হোয়াট আর্ট। হ্যাঁ, কোন শোল্ডার দিয়ে? আচ্ছা, যখন আমরা হাত দিয়ে কোনো কিছু করি, তখন শক্তিটা কি হাতের না আসলে আমাদের শোল্ডারের? তাহলে যখন তুমি একটা রডকে মনে করো বাঁকা করবা, হ্যাঁ, বা কোদাল দিয়ে মাটি কোপাবা, তাহলে হাতটা যখন তুলতেছো, দেখো অটোমেটিক তুমি কিন্তু শোল্ডারের ভরে কিন্তু তুমি হাতটাকে উঁচু করতেছো। তাই বলতেছে কোন শোল্ডার দিয়ে বা কোন আর্ট দিয়ে, মানে কোন কৌশল দিয়ে, কুড টুইস্ট দ্য সিনিউস অফ দ্য হার্ট। সিনিউ মানে বুঝো তো? এটা মানে কি? না স্যার। দেখো, সিনিউ মানে হচ্ছে যে আমাদের যেমন আমরা যে হাত পা নড়াই, তাই তো, বা আঙ্গুল বলি আমরা, মুখ বলি না কেন, এক ধরনের যেটাকে বলে লিগামেন্ট বলা হয়, তাই না? টেন্ডন বা লিগামেন্ট, মানে এক ধরনের ফিতার মতো বা একটা সুতার মতো জিনিস আমাদেরকে কি করতেছে? এই কাজগুলো করতে সাহায্য করতেছে। রগ বলি আমরা, বাংলা কথা রগ বলি না অনেক সময়, রগ, শিরা, তারপর হচ্ছে চিকন চিকন এরকম তারের মতো কিছু। হ্যাঁ, এগুলোকে তাই বলতেছে, এই যে দেখো এখানে, এই যেখানে আছে না এগুলো সিনিউ, পেশিকে সংকোচন প্রসারণ করতে সাহায্য করে, যেমন হ্যাঁ এগুলোকে সিনিউ বলা হয়। তাহলে বলতেছে যে এই যে বাঘের, তাই তো,
এই যে এত শক্তিশালী থাবা, এত শক্তিশালী চলা, তার গতি, তার স্পিড, এগুলোর সব কিছু চলতেছে সিনিয়র উপর ডিপেন্ড করে, তাই না? তাহলে এইগুলোই বা কে তৈরি করেছিল, কোন আর্ট দিয়ে তৈরি করা হয়েছে? বলছে টুইস্ট মানে কি, আঁকিয়ে বাঁকিয়ে সুন্দর করে কীভাবেই বা তৈরি করা হয়েছিল। তাহলে তোমার হার্টের যে সিনিয়রগুলো আছে, হার্টের সাথে মিল রেখে তোমার যে হাত পায়ের সাথে যে লিগামেন্টগুলোর তৈরি করা হয়েছে, এগুলো কোন শোল্ডার বা কোন আর্ট তৈরি করেছে? আচ্ছা দেখো, ওয়ার্ড মিনিংয়ের চেয়ে সেন্সটা একটু বোঝার চেষ্টা করবে, যেখানে আসলে কী বলতে চাওয়া হচ্ছে। অ্যান্ড হোয়েন দ্য হার্ট বিগ্যান টু বিট, এবার মনে করো হার্ট বিটটা এসে গেছে, মানে কি অলরেডি তার জীবন এসে গেছে, বাঘ তৈরি করা হচ্ছে। তাহলে তুমি আমি যদি বাঘ তৈরি করি এবং যদি বাঘটাকে আমি জীবন দিয়ে দিই, তখন আমার দশা কি 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 হবে? আমি যদি মানুষ হয়ে থাকি, আমি কি ভয় পাবো না? বাঘ জীবন পাওয়ার সাথে সাথেই আমাকে থাবা দিয়ে দিল, হ্যাঁ, একটা একদম হালুম করে খাইয়ে দিল, এরকম হতে পারে। তাই বলছে হোয়েন দাই হার্ট বিগ্যান টু বিট, এবং তোমার হার্ট বিটটা শুরু হওয়ার সাথে সাথে হোয়াট ড্রেড হ্যান্ড, তোমাকে কোন সাহসী হাত ধরেছিল গো? অ্যান্ড হোয়াট ড্রেড ফিট, হ্যাঁ, এবং মানে পালায়নি আর কি, মানে হ্যান্ড এবং দেখো ফিটকে কিন্তু ড্রেড বলা হচ্ছে। ড্রেড মানে বুঝো তো, হোয়াট ইজ দ্য মিনিং অফ ড্রেড? ড্রেড মানে কি? সাহসী, হ্যাঁ। দেখো বলছে কি, অ্যান্টিসিপেট উইথ গ্রেট ফায়ার, রিগার্ডেড উইথ গ্রে অ অ্যান্ড রেভারেন্স, মানে একদিকে ভয় আতঙ্কের মধ্যেও যে মোটামুটি চলতে পারে, থাকতে পারে, সেটা হচ্ছে ড্রেড, হ্যাঁ, ড্রেডফুল। তাই সেটা বলছে হোয়াট ড্রেড হ্যান্ড, তাহলে তাকে ধরার মতো, মানে তোমাকে কি ধরে রেখেছিল হাত দিয়ে, হ্যাঁ। হোয়াট ড্রেড ফিট, এবং কোন, মানে আমি যে, মানে তিনি যে পালাননি, হ্যাঁ, ভয় পেয়ে, এটার বলতে চেয়েছে। তাহলে সেই ব্যক্তিটা কে? তাহলে তার কে সেই ব্যক্তি যে তোমারকে তৈরি করেছিল, এত শক্তিশালী, এত ভয়ানক মানুষ, মানে একটা জিনিসকে। এবং বলছে, বলো, হ্যাঁ, বলছি রেড মানে দুঃসাহস, মানে হ্যাঁ, অনেক সাহস, দুঃসাহস, এরকম হ্যাঁ, টাইপের। হ্যাঁ, মানে সাহস মানুষ কখন দেখায় বলো তো? দুঃসাহস কখন দেখায়? যখন মৃত্যুর আকাঙ্ক্ষা থাকে, তাই না? মৃত্যুর মানে কি বলবো, একটা চান্স থেকে যায়, সেই সময় যখন তুমি কাজ করো তখন ড্রেডফুল বলা হয়, হ্যাঁ। তাই বলছে হোয়াট দ্য হ্যামার অ্যান্ড হোয়াট দ্য চেইন। দেখো এখানে কিন্তু আবার একটু আর একটা রেফারেন্স নিয়ে আসা হলো, এখানে একটা সেন্স নিয়ে আসা হলো, বিশেষ করে কামার তো বুঝি আমরা, তাই না? জি স্যার। কামারের ইংলিশ কি? কামারের ইংলিশ কি বলো তো? হ্যামার না, হ্যামার না, কে বলতে পারবা? স্যার ব্ল্যাক স্যার হ্যাঁ, স্মিথ, ব্ল্যাকস্মিথ, হ্যাঁ, ব্ল্যাক স্মিথ, হ্যাঁ, ব্ল্যাকস্মিথ, তাই তো। এই যে দেখো, এখন এই জায়গাতে দুটা শব্দ খেয়াল করতে হবে। দেখো দুটা জিনিস, দেখো একটা জিনিস দেখতে পাচ্ছ, এই জিনিসটা দেখতে পাচ্ছ এখানে যার উপর রাখা হয়েছে জিনিসটা। আচ্ছা আমি একটু অ্যানভিলটা একটু দেখি। এই যে এটা দেখতে পাচ্ছ, এরকম যার উপর রেখে পিটানো হয়, লোহার পাত, হ্যাঁ, এই যে এটা, ঠিক আছে তো, এটাকে বলা হয় অ্যানভিল, আর এইটাকে বলা হয় হ্যামার। হ্যামার মানে কি? হাতুড়ি। তাহলে মানে কবি এরকম একটা সেন্স দিচ্ছে যে তোমাকে তো তৈরি করতে হয়েছে, তাই না? তোমাকে কি এরকম পিটিয়ে টিটিয়ে তো সোজা টোজা করতে হয়েছে, তা কোন হ্যামার ইউজ করা হয়েছিল তোমাকে তৈরি করতে গিয়ে? তাই বলছি দেখো, হোয়াট হ্যামার অ্যান্ড হোয়াট দ্য চেইন। চেইন বুঝো তো? মেটাল। কামারেরা যখন কখনো দেখছো কিনা ব্ল্যাকস্মিথের দেখছো? জি স্যার দেখছি। হ্যাঁ, ওখানে দেখবা স্যার একটা ভেপর থাকে, মানে হ্যাঁ, হাওয়া দেওয়ার জন্য, তাই না? কয়লা করার জন্য, হ্যাঁ, কয়লাকে আগুন দেওয়ার জন্য দেখবা চামড়ার তৈরি একটা কালো একটা থাকে, মানে পাম্প জাতীয় থাকে, ঠিক আছে তো? ওইটা ধরে টানার জন্য একটা চেইন থাকে, চেইন দিয়ে টানাটানি করে, হ্যাঁ, আর ওইখানে হাওয়া বা বাতাস গিয়ে ওই কয়লাতে গিয়ে লাগে, আর কয়লাটা তখন জ্বলে ওঠে, ঠিক আছে? তাই ওই চেইন কথা বলা হচ্ছে, যে কোন চেইন। দেখো ওই কামারের ওই কিন্তু ইমেজটা নিয়ে আসা হয়েছে। তাহলে হোয়াট দ্য হ্যামার, হোয়াট দ্য চেইন, অ্যান্ড হোয়াট ফার্নেস। ফার্নেস মানে কি? ওই যেখানে আগুনটা জ্বলছে, এই যেখানে আগুন জ্বলছে এটা হচ্ছে ফার্নেস। তাহলে কোন ফার্নেসে তোমার হার্টটাকে তৈরি করা, এইটা হচ্ছে ফার্নেস, মানে তোমার হার্টটা তৈরি করার জন্য সে কি করেছে? হয়তো কামারের মতো করে তিনি হয়তো এখানে আগুনে পুড়িয়েছে, হ্যামার দিয়ে পিটিয়েছে,
চেইন দিয়ে টেনে টেনে আগুনটাকে আরো বেশি এই যে চেইন দেখতে পাচ্ছ, এই যে চেইন, এটা হাপর, এটাকে হাপর বলা হয় বাংলা কথা। হ্যাঁ, তাই বলছে যে হোয়াট দ্য ফার্নেস ওয়াজ দ্য ব্রেইন, তাহলে এখানে কিন্তু তাহলে এটা কামারের ইমেজ আসছে কিন্তু। অ্যান্ড হোয়াট দ্য অ্যানভিল, অ্যানভিল মানে কি, ওই যেটা বললাম, হোয়াট দ্য অ্যানভিল অ্যান্ড হোয়াট ড্রেড গ্রাস্প ডেয়ার ইটস ডেডলি টেররস ক্লাবস। হ্যাঁ, এবং কোন হাত দিয়ে, গ্রাস্প করা মানে বুঝো তো, হাত দিয়ে ধরা, তাহলে তোমার ব্রেনটাকে হাত দিয়ে ধরেছিল কে, কোন সাহসে ধরেছিল? হ্যাঁ, হোয়াট ড্রেড গ্রাস্প ডেয়ার ইটস ডেডলি টেররস ক্লাস্প, ক্লাস্প মানে হাত দিয়ে ধরা, গ্রাস্প মানে হাত দিয়ে ধরা, মানে কোন সাহসে তোমার এই হার্টটাকে সে, হ্যাঁ, ভয়ানক হার্টটাকে, মানে হার্টটাকে তোমার হাত দিয়ে সে ধরে এই কাজটা করেছে। ঠিক আছে, এবার বলতেছে when the stars threw down their spears and water heaven with their tears, did he smile his work to see? দেখো এখানে একটা প্রশ্ন, তাহলে যখন, তাহলে বাঘ কখন চলাচল করে বলো তো? রাতের বেলা। তাই বলছে when the stars threw down their spears, মানে কি, তারা যখন জ্বলতে শুরু করে, মানে তারা যখন উঠে তখন কি হয়, রাত হয়ে যায়, তার মানে যখন তারা তাদের স্পেয়ার বা লাইট ছড়াতে শুরু করে তার মানে রাতের বেলা। তাহলে যখন রাত আসে, অ্যান্ড ওয়াটার হেভেন উইথ দেয়ার টিয়ার্স, এবং আকাশ থেকে শিশির পড়ার মাধ্যমে, দেখো বলছে ওয়াটার হেভেন উইথ দেয়ার টিয়ার্স, মানে শিশির কণাগুলো যেন হচ্ছে ওই তারার যেন কান্নার চোখের জল, তাই তো, কান্নার জল। তাই বলছে যখন কি করে, হেভেনকে শিশিরে ভিজিয়ে দেয়, মানে মূল কথা হলো যখন রাত শুরু হয়, যখন বাঘ, তাই তো, তার মানে ঘুম ছেড়ে তার চলাচল শুরু করে, বা বাঘটাকে যখন জীবন দিয়ে তিনি বনে ছেড়ে দিলেন, ডিড হি স্মাইল হিজ ওয়ার্ক টু সি, তখন কি যে এই বাঘটাকে বানিয়েছিল তিনি কি আসলে হেসেছিলেন, খুশি হয়েছিলেন এই কাজটা করে? মানে কবির মতে, হ্যাঁ, বা স্পিকারের মতে, বাঘ যে হিংস্র প্রাণী, তাহলে এটাকে যে তৈরি করেছিল তিনি কি তৈরি করার পর খুশি হয়েছিলেন? তার মানে প্রশ্ন হচ্ছে ডিড হি হু মেড দ্য ল্যাম্ব মেড দি, তাহলে যে ব্যক্তি ভেড়া তৈরি করেছেন সেই ব্যক্তি কি তো তোমাকে তৈরি করেছিল? তার মানে প্রশ্নটা কোন জায়গায় বুঝতে পেরেছো? মানে যে ভেড়ার মতো নরম জিনিসও যিনি তৈরি করতে পারেন, বাঘ সাপের মতো এরকম হিংস্র জিনিসও তিনি তৈরি করতে পারেন। তাহলে নিশ্চয়ই সৃষ্টিকর্তার ভিতরে এই দুটা সত্তাই আছে, নাকি? দুটা সত্তাই নিশ্চয়ই সৃষ্টিকর্তার ভিতরে আছে। যদি না থাকতো তাহলে তো তিনি দুইটা জিনিস তৈরি করতে পারতেন না। এইখানে একটা প্রশ্ন, ঠিক আছে? তাহলে যে ল্যাম্প তৈরি করলো সেই কি তোমাকে তৈরি করেছিল? আচ্ছা, কোনো প্রশ্নের উত্তর কি স্পিকার পেয়েছে বাঘের কাছ থেকে? হ্যাঁ, এইগুলোকে বলা হয় কি, আমরা কিন্তু ফার্স্ট ইয়ারে পড়েছিলাম, বলো তো, এই জাতীয় রিটোরিক্যাল কোশ্চেন। হ্যাঁ, রিটোরিক্যাল কোশ্চেন, মানে যে কোশ্চেনের উত্তর কবির আনসার পাওয়া না, বরং জিনিসটাকে রিপ্রেজেন্ট করা বা উপস্থাপন করা, সেইগুলোকে বলা হয় লিটারেরি, তাই তো, কোশ্চেন। তো এরকম এইখানে অনেক কোশ্চেন ইউজ করা হয়েছে, কিন্তু কোনো কোশ্চেনের উত্তর আমরা কিন্তু এখানে পাই নাই। তার মানে এইগুলো কোশ্চেনের মাধ্যম দিয়ে কবি কনভারসেশনাল ওয়েতে তার মতামতটাকে প্রকাশ করার চেষ্টা করছেন। এখানে মেন মতামতটা হলো যে আমরা ল্যাম্ব যখন পড়লাম দেখলাম কত সফট, মাইল্ড, মিক একটা প্রাণী, আবার টাইগার যখন পড়তেছি তখন কত ফিয়ারফুল, ড্রেডফুল। শব্দ চয়নগুলো খেয়াল করো, হ্যাঁ, যেখানে যে ডিকশনগুলো ইউজ করেছে সেগুলো একটু খেয়াল করো। এখানে কি নরম সরম কোনো ওয়ার্ড ইউজ করা হয়েছে, নাকি আমাদের ভয় একটা শক্তিশালী আগুন, হ্যাঁ, আগুন, ড্রেডফুল, দেখো শব্দগুলো কিন্তু সেরকম, যা দিয়ে আমাদের ভিতরে একটা ভয় বা আতঙ্ক অটোমেটিক তৈরি করে দিচ্ছে। তার মানে এখানে দুটা সত্তাকে দেখানো হয়েছে, একটা নরম, ভদ্র, ভালোবাসার, আর হচ্ছে হিংস্র, ভয়ানক, এরকম কিছু আছে, ঠিক আছে? তো এইগুলোকে তিনি দেখিয়ে বোঝাতে যাচ্ছেন যে আসলে সৃষ্টিকর্তা দুটা বৈশিষ্ট্যই বহন করে থাকে। অতএব টাইগার, টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট, হোয়াট ইমর্টাল হ্যান্ড অর আই ডেয়ার ফ্রেম দাই ফেয়ারফুল সিমেট্রি। এটা জাস্ট রিপিটেশন। কি বুঝতে পেরেছো? জি স্যার। ফার্নেস বলতে কি বুঝাইলো, এটা একটু আমি মিস করে গেছি। ফার্নেস মানে হচ্ছে ওই যে আগুন, কামারের যেখানে আগুন জ্বলে না, এই যে এটা আগুন, এই যে দেখো এইটা ফার্নেস, হ্যাঁ, চুলাটা, এই যেখানে যেখানে আগুনে লোহাটাকে কি করানো হয়, গরম করানো হয়, তাই তো? তাহলে দেখো এখানে অনেকগুলো ওয়ার্ডও শিখে গেলা। অ্যানভিল হচ্ছে কোনটা, যার উপর এই যে রেখে পেটানো হয়, নাকি? এটা হচ্ছে অ্যানভিল। আর এটা হচ্ছে হ্যামার,
নাকি? এটা হচ্ছে হ্যামার, আর এটা হচ্ছে কি ফার্নেস। হুম, স্যার এসপায়ারটা কি? অ্যাসপায়ার মানে এসপায়ার আকাঙ্ক্ষা করা, চাওয়া। হুম, এই যে বলছে এখানে ওঠা বোঝাচ্ছে মেনলি, এখানে উইংস মানে উইংস দিয়ে বলছে ওঠা, মানে ওই যে আকাশে ওঠার কথা বলছেন, যে কোন আকাশ থেকে না কোন পাতাল থেকে তিনি আগুনটা নিয়ে এসেছিলেন। তাহলে আকাশে ওঠার জন্য তো তাকে তো পাখা লাগবে, তাই না? তাহলে কোন পাখায় ভর দিয়ে তিনি সেই আকাশে ওঠার সাহস করেছিলেন, যে আগুনটা ধরে আনবে বলে, যাতে তোমার চোখে দেওয়া যায়। কারণ তোমার চোখের যে আগুন, সে আগুনটা কোথা থেকে এনে তিনি তোমার চোখে দিয়েছিল। হ্যাঁ, এরকম একটা প্রশ্ন, যদিও প্রশ্নগুলো তো ওইভাবে তিনি আসলে মেটাফরিকলি আমরা যদি ভাবি, তাহলে আসলে আমরা সিম্পলি যেভাবে ভাবতেছি এইভাবে আসলে না। তিনি দেখাতে যাচ্ছেন যে ভয়ানক একটা প্রাণী সৃষ্টি করেছেন যে ব্যক্তি, তাহলে তিনি কতখানি সাহসী এবং শক্তিশালী হতে পারে। তাহলে কি যে ব্যক্তি ল্যাম্প তৈরি করলো তিনি কি আসলে টাইগার তৈরি করলেন? প্রশ্ন এখানেই। হ্যাঁ, স্যার ইন হোয়াট ফার্নেস ওয়াজ দি ব্রেন, স্যার এটা কি সৃষ্টিকর্তারে বোঝানো হয়েছে? না, সৃষ্টিকর্তা তো এখানে পুরোটাই তো সৃষ্টিকর্তাকে প্রশ্ন করা হচ্ছে, যে আসলে কে তৈরি করেছে, তাহলে পুরো প্রশ্নটাই তো সৃষ্টিকর্তা নাকি? এখানে কার হাত, কার পা, বা কোন কোন শোল্ডার, কোন আর্ট, এই সবগুলো তো সৃষ্টিকর্তাকেই বোঝানো হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, পুরোটাই সৃষ্টিকর্তার কথাই বোঝানো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তোমরা এখানে একটু দেখবা, আমি একটু এখন ওই ডেভেলপমেন্ট থট এই দুটো তোমাদের একটু পড়তে বলি আমি। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। হুম, মানে এটা হচ্ছে গ্রামাটিক্যালি কোশ্চেন। এটা আচ্ছা, হচ্ছে গ্রামাটিক্যাল কোশ্চেনটা তাহলে পরে আসি, এখানকার সাথে রিলেটেড কিনা? জি জি স্যার, এইখানকার সাথে রিলেটেড। হ্যাঁ বলো তো। আপনি যে বললেন না স্যার, ওই যে বাঘ কখন বনে হাঁটে, ওটা বললাম না রাতে হাঁটে। আমরা যদি ওইটা বলি ইংলিশে, যে অ্যাট নাইট হবে নাকি ইন নাইট হবে? ওইগুলো বলতে জানো, Preposition ওটা বাদ দিতে হবে। এখানে গ্রামাটিক্যালের কোনো ভুল ধরা যাবে না। হ্যাঁ, এখানে গ্রামারের কোনো ভুল না নেই। স্যার, মানে ধরেন যে স্যার একটা কোশ্চেন আসলো আমাদের, যে বাঘ কখন হাঁটে রাতে, আচ্ছা, আমরা বললাম রাতে। ওটা আমরা পরে কথা বলি, কারণ আমরা চ্যুত হয়ে যাবো। ওটা বোঝাতে গেলে আমরা অন্যদিকে চলে যাবো। আমরা এখন যে সেন্সে আছে ওখান থেকে বার হয়ে যাব। ঠিক আছে, এখন ওই গ্রামাটিক্যাল কথাটা এখন না, পরে, কারণ আমরা এখন অন্য অবস্থানে আছি। এটা থেকে যে আলোচনা করি, কমপক্ষে 5 মিনিট যাবে, ওই 5 মিনিটে আমরা আমাদের জায়গা থেকে উল্টে যাব, কারণ আমরা একটা আবেগে আছি অলরেডি। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ওটা নিয়ে আমরা পরে কথা বলবো। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসের প্রথমে বলবো, আমি বোঝাই দিব, বা আজকে শেষের দিকেও বলবো, আমি বোঝাই দিব, কিন্তু এই মুহূর্তে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন তোমরা এবার ল্যামের যে ইয়াটা সেটা পড়বা। তোমরা কিন্তু এই জায়গাগুলো একটু এক্সপ্লেনেশনগুলো পড়বা বাড়িতে। হ্যাঁ, যেগুলো আমি পড়াচ্ছি না, এগুলো সব পড়ে ফেলবা, তোমরা রিডিং দিয়ে ফেলবা, দেবে। এর ভিতরে অনেকগুলো ব্রিফ কোশ্চেনের আনসার পাবা, অনেক কিছু পাবা, কিন্তু কম পড়লে পারে কিন্তু হবে না। যেমন এবার পরীক্ষাতে খুবই ইজি ব্রিফ কোশ্চেন এসেছে, দেখবো তারপরে ফেসবুকে ছেলেমেলে লিখতেছে ব্রিফ নাকি খুব কঠিন হয়েছে। যারা টেক্সট পড়েছে তাদের কাছে একটা ব্রিফ কোশ্চেনও কঠিন আসেনি, বরং 12টাই কমন এসেছে, এমনও ছেলে মেয়ে বলতেছে আমাদের যারা পড়েছে। স্যার ইজি হয়েছে, 100% কমন। আর এই কমন বলতে কি বলতে যাচ্ছি, কমন মানে কি? কমন মানে আমি পারছি, এটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা পারছি আমি, অথচ সবার কাছে নাকি আরে ব্রিফ সেই হার্ড হয়েছে। এটা ওই জন্য পড়তে হবে। যাই হোক, তাহলে বলছি এই যে ডেভেলপমেন্ট অফ থট, এটা একটু পড়ে নাও সবাই। এটার জন্য কতটুকু? তার দুইটারই পড়বো, দ্য ল্যাম্ব আর হচ্ছে টাইগার। হ্যাঁ, আগে ল্যামেরটা পড়ো, আগে ল্যামেরটা পড়ো। এখানেও টাইগারের সেন্সটা এসে গেছে। এই যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আছে, এখান থেকে শুরু করো। এটার জন্য তোমাদের 5 মিনিট সময় দিলাম। একটু মিউট করে। স্যার আমি দেখতে পাচ্ছি না। তোমার কি বই নাই? স্যার আমার বই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা আছে, শুধু ডেভেলপমেন্ট অফ থটস নাই। কি বই, রামজিলাল? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এখনই এটাকে আমি তোমাদের ওখানে একটু শেয়ার করে দিচ্ছি, গুগল ক্লাসরুমে শেয়ার করে দিচ্ছি, তোমরা ওখান থেকে একটু পড়বা। দাঁড়াও। স্যার এখানে লাইব্রেরিতে যাওয়া হয় নাই, এই জন্য কিনি নাই। স্যার এখানে যে DOST ডোস্ট, এটা কি কোনো ইয়ে আছে? এটা কি ডিড বা ডাজ বোঝাইছে? ডান্স ডাজ, ডাত।
আচ্ছা আচ্ছা আমি দেখতেছি, দাঁড়াও কোনটাকে বলতেছি আমি, এটা একটু শেয়ার করে নিই। বাকিরা গুগল ক্লাসরুম থেকে পিডিএফটা একটু ইয়ে করে পড়ো। হ্যাঁ কোন জায়গার কথা বলো তো, টেক্সটের ভিতর? হ্যাঁ স্যার, ডেভেলপমেন্ট থটে যে দুইটা লাইন দেওয়া আছে এখানে, ডোস্ট দো, এটা কি হবে? ডাস্ট দাও, হ্যাঁ এই আচ্ছা যে ডাস্ট হবে না ডাস্ট স্যার, এই মানে হচ্ছে ডাজ। কি বুঝাইছে? ডু 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 আচ্ছা আচ্ছা ডু ইউ নো মানে ডু দাও নো মানে হচ্ছে ডু ইউ নো হু মেড দি, ইউ দাও মানে কি ইউ, তাই না? ডু ইউ নো এইটা। হ্যাঁ একটু পড়ো সবাই, আমি এখান থেকে দেখলে স্ক্রিনে দেখাচ্ছি। ফ্লেশ মানে বুঝো তো, ফ্লেশ মানে কি? ভেড়ার লোমকে বোঝায় ফ্লেশ, ঠিক আছে? স্যার পড়া হয়েছে? আচ্ছা একটু হাত তোলো, যাদের যাদের হয়ে যাবে একটু হাত তোলো। হ্যাঁ এটাও পড়বা। হ্যাঁ দ্য চাইল্ড, ল্যাম অ্যান্ড ক্রাইস্ট, এই জায়গাটা একটু পড়ে ফেলবা, কারণ এখানে অনেক কিছু সিম্বলিজিক্যাল ব্যাপার আছে যেগুলো তোমার ব্রিফে আসার সম্ভাবনা। দেখো এখানে একটা সুন্দর কোশ্চেন আছে যে এই যে ল্যাম, চাইল্ড এবং ক্রাইস্ট এই তিনটাকে লিঙ্ক করেছে কোন শব্দটা? হ্যাঁ Innocence. ইনোসেন্স। হ্যাঁ ইনোসেন্স, দেখো ইনোসেন্স। হ্যাঁ ইট ইজ অবভিয়াস দ্যাট দ্য লিঙ্ক দ্যাট কানেক্টস দিস থ্রি ফিগার্স ইজ ইনোসেন্স, মানে তিনজনই ইনোসেন্স, এটাকে বোঝানো হয়েছে। হার্মলেসনেস, হ্যাঁ দ্য হার্মলেসনেস অফ দ্য ল্যাম, দ্য পিউরিটি অফ দ্য হার্ট অফ আ চাইল্ড আর নাথিং বাট দ্য ম্যানিফেস্টেশন অফ ক্রাইস্ট ইনোসেন্স। কারণ এটা শিশুর মধ্যে কখনোই কারোর প্রতি ঈর্ষা, হিংসা, বিদ্বেষ এগুলো থাকে না। শিশুদের ভিতর কি থাকে না এগুলো? খেলা নিয়ে মারামারি করলে দেখা যায় না? স্যার এখানে ক্রিস্ট বলতে কি খ্রিস্টানদের কিছু বুঝাইছে? কোনটা কোনটা? ওই যে ক্রিস্ট, এটা মানে ওই যে খ্রিস্টানদের দেবতা বুঝাইছে? খ্রিস্টানদের কোনো দেবতা নাই। হ্যাঁ ওটা ক্রাইস্ট, জিজাস ক্রাইস্ট, জিজাস ক্রাইস্ট। হ্যাঁ আচ্ছা স্যার, এটা বানানটা কিভাবে হবে? জিজাস ক্রাইস্ট এই যেখানে দেওয়া আছে, এই যেখানে দেওয়া আছে, এই যে যেখানে দেওয়া আছে জিজাস ক্রাইস্ট। আর দেখা যাইতেছে না। তোমরা কি ইয়া পড়োনি, ওই যে দ্য গিফট অফ দ্য মেজাই পড়োনি? ওখানে স্যার তো থাকবে পড়ছি। ওটা। তাহলে কেন এই স্যার, শব্দটা তো ওখানেই পাওয়ার তো কথা ছিল। হ্যাঁ ওখানেই তো পাওয়ার কথা, জি স্যার, ছিল। এই শব্দটা, এই নামটা তো ওখানেই পাওয়ার কথা। এবং তোমাদের ফার্স্ট ইয়ার তো একটা কোশ্চেন এসেছে, অকেশন কি ছিল গিফট অফ দ্য মেজাইয়ের? Christmas Eve. মাস Christmas Day. হ্যাঁ ক্রিসমাস ইভ। হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা 10 জনের ভিতরে মোটামুটি 2-1 জন করে যদি আমরা ধরি পারছে, তাছাড়া বাকি সব ভুল করছে। মেন কথাটাই রেখে নাই। কেউ কেউ লিখছে বার্থডে, কেউ লিখছে হচ্ছে লাভ, এরকম আর কি। কিন্তু অকেশনটা কি সেটা যেন বোঝেনি। তো প্রথম দিকেই আছে, প্রথম লাইনেই আছে, তাই না? প্রথম কথার ভিতরে আছে ক্রিসমাস। এই গল্পটা পড়লে অটোমেটিক পারার কথা, হচ্ছে নাকি সে পারেনি, তার মানে পড়েইনি বিষয়গুলো। আচ্ছা তো যাও, স্যার এটা ক্রিসমাস কি ইভটা দিতেই হইতো? বলো। হ্যাঁ ক্রিসমাস ইভ বলে তো উত্তর হয়ে যেত, ওখানে শুধু ক্রিসমাস ইভ লিখতে হবে। ক্রিসমাস ডে লিখছিলাম হয়তো। ক্রিসমাস ডে না তো, ওটা হচ্ছে ক্রিসমাস ইভ। এটা নিয়েই তো গল্প। হ্যাঁ ক্রিসমাস ডে কি আমরা হচ্ছে ভুল তো হয়? বড়দিনের দিন, আর ক্রিসমাস ইভ হচ্ছে বড়দিনের আগের সন্ধ্যা। মনে করে আজকে যদি সন্ধ্যা, কালকে বড়দিন, আজকে সন্ধ্যাটাকে দিলে বলা হয় কি হবে না? ক্রিসমাস। বলো। মানে শুধু যারা ক্রিসমাস দিছে এটা কি হবে না? আমি ধরেছি, অন্তত আমি ধরে নিয়েছি, কারণ বাকি স্যারেরা ধরছে কিনা আমি জানি না। আমি যে খাতা ধরেছি ক্রিসমাস অনেকে ভুল বানানো লিখছে, ঠিক আছে ভুল বানানো লিখছে, তাও আমি সঠিক ধরছি যে আমার তো সে সেন্সটা দিতে পেরেছে, এই কারণে আমি ওটার 1 দিয়েছি। কিন্তু এইটুকু যারা বলতে পারেনি তাদেরকে আমি দেই নাই। অনেকে ক্রিসমাস বানান লিখছে কি জানো? কি? CHRISMAS এরকম করে লিখছে, ঠিক আছে? কেউ লিখছে CHASMAS,
মনের মতো করে হ্যাঁ লিখছে, মনের যার মতো যা করে মনে লিখছে। আসে। হ্যাঁ এরকমও স্যার লিখছে। এটা তো চাষবাস হয়েছে। হ্যাঁ ওইরকমই লিখছে, ওইটাই তো বললাম যে আমি ছবি তুলে দেখাবো দরকার হলে যে কি লিখছে আনে তোমাদের। হ্যাঁ তো যাও, এটা হবে ক্রিসমাস। আচ্ছা ওটা নিয়ে সমস্যা না, তাহলে আমরা গেলাম। এবার আমরা চলে আসি টাইগারেরটাই। স্যার এখানেই কার প্রশ্ন আছে কোনো? জি স্যার, আমি ডেভেলপমেন্ট অফ থটের লাস্ট লাইনটা একটু জাস্ট বুঝাই দেন। আচ্ছা লাস্ট লাইন বলছে ওই যে এখানে বলছে হেয়ার ইজ অ্যান এক্সক্লুসিভ ইউনিফিকেশন অফ দ্য থ্রি ক্যারেক্টার্স, মানে ওই যে ট্রিনিটি শব্দটা আমি বুঝিয়ে আসলাম, দেখো শব্দটা কিন্তু এখানে এসে গেছে, আসছে কিনা? জি স্যার। ট্রিনিটি শব্দ এসেছে না? হ্যাঁ বলতেছে ঠিক বাইবেলে যেমন ট্রিনিটির মতো করে দ্য গড দ্য ফাদার, গড দ্য সান, গড দ্য হলি স্পিরিট বা গোস্ট এটাকে যেমন প্রকাশ করা হয়, ঠিক এই কবিতার মধ্যেও কবি তিনটা জিনিসকে এক করেছেন, ক্রাইস্ট, চাইল্ড এবং ল্যাম। এই তিনটাকে দিয়ে তিনি যেন ওই ক্রিশ্চিয়ান কনসেপ্টের মতো করে ট্রিনিটিকেই উপস্থাপন করেছেন। ঠিক আছে, এটা বোঝানো হয়েছে। স্যার আরেকটা বুঝিয়ে দিবেন তো? বলো। স্যার সেকেন্ড প্যারাটায় দ্য পোয়েম কামস টু হ্যাভ এ মিনিংফুল পজ অ্যাট দিস জাংশন। কোন জায়গায় এটা? স্যার সেকেন্ড প্যারাটায় 2 লাইন উপরে, নিচে 2 লাইন উপরে, সেকেন্ড তারপরে প্যারাটা স্যার নিচে সেকেন্ড প্যারাটা এটা, তাই না? জি স্যার। হ্যাঁ ওই যে যেখানে স্যার গোল দাগের মাঝখানে বসে। হ্যাঁ বলছে দ্য পোয়েম কামস টু হ্যাভ আ মিনিংফুল পজ অ্যাট দিস জাংচার মানে কি বুঝছো তো? না স্যার এটা বুঝতেছি না। সংযোগস্থল বা মিলনস্থল। একটু মিউট রাখো, কারো সাউন্ড আসতেছে। হ্যাঁ বলছে দ্য পোয়েম কামস টু হ্যাভ আ মিনিংফুল পজ অ্যাট দিস জাংচার মানে কি? মিলনস্থল। তাহলে তিনটা জিনিসের তিনি মিলন ঘটিয়েছেন, মানে সংযোগ ঘটিয়েছেন। কি কার সংযোগ ঘটালো এই জায়গায় তিনি? চাইল্ড, ক্রাইস্ট এন্ড ল্যাম। তাহলে এই তিনটার যে তিনি একটা লিঙ্ক ঘটালেন বা সংযোগ ঘটালেন, তা এর ভিতরে কি কোনো মিনিং আছে না? একটা এর ভিতরে নিশ্চয় একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা কি উপস্থাপন করা উদ্দেশ্য এই তিনটার মাধ্যম দিয়ে? যে ইনোসেন্স। হ্যাঁ তাই বলছে মিনিংফুল পজ আছে, মানে মিনিংফুল একটা ব্যাপার এখানে ঘটেছে এই যখন এই তিনটা বিষয়কে এক করা হয়েছে। ঠিক আছে, কারণ তিনি বলছেন কি, দেখো হি ইজ ওয়ান হু কলস হিমসেলফ আ ল্যাম্ব। তাহলে তুমিও ল্যাম্ব, মানে আমি চাইল্ড, তুমি ল্যাম্ব, আর তিনিও ছিলেন ল্যাম্ব, এবং তিনিও ছিলেন চাইল্ড, মানে আমিও চাইল্ড, তিনিও চাইল্ড বলতেন, তুমিও ল্যাম্ব, তিনিও ল্যাম্ব বলতেন। তার মানে তিনজনের ভিতরে একটা লিঙ্ক ঘটেছে। আর এই লিঙ্কটা কিসের মাধ্যমে ঘটেছে? এই যে ইনোসেন্সের মাধ্যমে, যেটা এখানে আমরা বুঝলাম। মানে এই কবিতাটার উদ্দেশ্যই হলো ইনোসেন্স বিষয়টাকে উপস্থাপন করা, কারণ এটা হচ্ছে সংস অফ ইনোসেন্সের একটা পার্ট, তাই না? বা একটা পোয়েম। স্যার পজ কি মিনিংফুল পজ? যেটা এই পজ মানেই তো বললাম যে মিনিংফুল পজ মানে কি, এখানে পজ মানে মনে করো থামানো না, মানে থটফুল একটা জিনিস। আমরা থামি কখন? একটা জায়গাতে, মনে করো একটা জিনিস পড়তে পড়তে তুমি থেমে যাও না? পড়তে পড়তে তুমি থেমে যাও এক জায়গায়। মনে করো একটা জিনিস পড়তে পড়তে তুমি হঠাৎ করে থেমে গিয়ে একটা জিনিস ভাবতে শুরু করলা, তুমি আর পড়তেছো না, কারণ তুমি ওই জায়গায় থেমে গেছো। কিসের জন্য থামছো? কারণ তুমি ওখানে একটা মিনিংফুল কিছু একটা পেয়েছো, যেটা নিয়ে তুমি এখন ভাবছো। এই জন্য বলা হচ্ছে মিনিংফুল পজ, মানে থটফুল একটা বিষয় এখানে তুমি পেয়েছো, এটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, স্যার এখানেও যে বলা হয়েছে এ ওয়াইজ হিমনাল ভেইন, এটা বলতে কি বোঝানো হয়েছে? কোনটা? আই এ চাইল্ড, এটা লাইনের আগের লাইনটা স্যার, যে বলছে যে অর দ্য পোয়েম ট্রান্স টু কনক্লুড দ্য লাইনস ইন এ ওয়াইজ হিমনাল ভেইন, ওইটাতে। আচ্ছা বুঝতে পেরেছি। আমার মনে হয় তোমাদের এগুলো তোমাদের হাতে ছেড়ে না দিয়ে আমাকে পড়ায় দেওয়া উচিত, কারণ আলটিমেটলি সময়টা কিন্তু অতটাই লেগে গেল, তাই না? কারণ এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো তোমরা হয়তো পুরোপুরি বুঝতেছো না। মানে এখানে ওয়ার্ডের বিষয় আছে, তত্ত্বের বিষয় আছে, যেগুলো তোমরা বুঝতে পারছো। তোমাদের উপর ছেড়ে দিলে ওই কোটায় পড়াতে গেলে দেখা যায় সময়টা আলটিমেটলি বেশি লেগে যাচ্ছে। এটাই আমার কাছে মনে হলো, কারণ এটা আমি পড়াই দিলে এখন শেষ হয়ে যেত মনে হয়। আচ্ছা তো একটু মিউট রাখো, আমি পড়াই দিই প্রথম থেকে শেষ পর্যন্ত। আচ্ছা তো দেখো এখানে কি বলতেছে, আ চাইল্ড আস্ক আ ল্যাম্ব ইফ ইট নোজ ইজ মার্সিফুল ক্রিয়েটার। হ্যাঁ বলছে এখানে একজন চাইল্ড তো নাকি, যে স্পিকার সে কি চাইল্ড না? সে একটা ল্যাম্পকে জিজ্ঞাসা করতেছে সে তার ক্রিয়েটরকে চেনে কিনা। ইটস ফিডার, যে তাকে খাবার দেয় তাকে সে চেনে কিনা। অর দ্য গিভার অফ দ্য ডিলাইটফুল অ্যান্ড কোজি ক্লোদিং অফ ফ্লেশ, এবং তার যে সুন্দর নরম
আরামদায়ক যে কোজি যে ফ্লেশ বা লোম এ কে দিয়েছে তাকে সে চেনে কিনা, এটা সে জিজ্ঞাসা করল। হি অলসো আস্ক দ্য ল্যাম্ব হোয়েদার ইট নোজ হু গেভ ইটস টেন্ডার ভয়েস দ্যাট ফিলস দ্য ভ্যালি উইথ প্লিজেন্ট জয় অ্যান্ড মিউজিক। এটা নিশ্চয় তোমরা বুঝেছো। তারপর এখানে কোয়াইট চাইল্ড লাইক দ্য লাইন্স, এখানে কিছু শিশুদের মতো করে বলা হয়েছে যে তোমাকে কে বানিয়েছে, তুমি কি জানো তোমাকে কে বানিয়েছে, এরকম রিপিট করার মাধ্যমে তিনি আসলে বোঝাতে যাচ্ছেন। হ্যাঁ, যে উইথ ওয়ান্ডার ইন দ্য আইজ অফ চাইল্ড। হ্যাঁ, মানে তুমি একটু ভাবো যে একটা শিশুই তো যখন এটা ছাগলের সাথে এটা ভেড়ার সাথে কথা বলবে, তার মানে নিশ্চয়ই কতটুকু চাইল্ড লাইক হতে পারে। যে তোমাকে বলো তো তোমাকে কে বানিয়েছে, সে বুঝতেছে ভেড়া কথা বলতে পারবে না, ছাগল কথা বলতে পারবে না, তারপরে সে বলছে, কারণ কি এখানে সে নিজেই ইনোসেন্স, তার ভিতরে সেই সেন্সটা এক্সপিরিয়েন্সটা আসেনি। এবার বলছে এই কথা বলার পর যিনি স্পিকার তিনি কিন্তু উত্তর চাননি। দ্য স্পিকার ডাজ নট ওয়েট ফর অ্যান আনসার, হি টেলস দ্য ল্যাম্ব দ্যাট ইট ইজ ক্রিয়েটার হু ইজ কল্ড আফটার দ্য নেম অফ দ্য ল্যাম্ব ইটসেলফ। তারপর সেই উত্তর দিচ্ছে, দিয়ে বলতেছে কে, যে সে তাকে যে ক্রিয়েটার সে তার নামেই পরিচিত। হি ইজ ওয়ান হু কল্ড হিমসেলফ আ ল্যাম্ব, হি ইজ মিক অ্যান্ড মাইল্ড অ্যান্ড কাম অন আর্থ অ্যাজ আ লিটল চাইল্ড। ওই কাম অন আর্থ মানে পৃথিবীতে জন্ম নেওয়ার কথা বোঝাচ্ছে, যে তিনি এই পৃথিবীতেই এসেছিলেন। এইভাবেই দ্য পোয়েম কামস টু আ মিনিংফুল পজ অ্যাট দিস জাংচার। তার মানে তিনি পৃথিবীতে এসেছিলেন, তিনি চাইল্ড হয়েছিলেন, তিনি মিক এবং মাইল্ড, এই কথাগুলো বলা মানেই বুঝতে হবে এখানে অবশ্যই একটা কিছু স্পেশাল মিনিং বোঝানোর চেষ্টা করা হচ্ছে। মিনিংটা কি দেখো, দ্য কোশ্চেন আর আস্কড, আনসার্স আর ডান, অ্যান্ড দ্য চাইল্ড অর দ্য পয়েট টার্নস টু কনক্লুড দ্য লাইন্স ইন আ ওয়াইজ হিমনাল ভেইন অর স্পিরিচুয়াল ইমপ্লিকেশন। হিম বুঝো, তোমরা কি ফার্স্ট ইয়ারে ইয়াটা পড়েছিলা, ওই যে পিয়ানো কবিতাটা? ওয়াও, আমি কারো কথা বুঝি না, একজন বলো। স্যার হলি দিনগুলাতে যে হচ্ছে যে প্রার্থনা করা হয়, যে গানটা দেওয়া হয়। স্যার আপনার রিঅ্যাকশনটা কিন্তু সেরা হয়েছে স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমি বলি, এটা হচ্ছে কি হিম মানে হচ্ছে এই স্যার রিলিজিয়াস সং। হ্যাঁ, রিলিজিয়াস সং মানে হচ্ছে কোরাস টাইপের কিছু সং যেগুলো মেইনলি কি করা হয়, ধর্মীয় উদ্দেশ্যে গাওয়া হয়। হ্যাঁ, HYMN, হ্যাঁ HYMN। আর ওখান থেকে আসছে দেখো এই যে হিম, হিম মানে হচ্ছে দেখো আর রিলিজিয়াস সং অর পোয়েম অফ প্রেজ টু গড অর আ গড। হ্যাঁ, মানে ধর্মীয় উদ্দেশ্যে গাওয়া যে গানগুলোকে সেগুলো হিম বলা হয়। তাহলে এই কবিতাটা মনে হচ্ছে একটা গান না? বলো, এখানে তো সবই তো গান। কারণ বলা হচ্ছে কি এখানে কি পোয়েম অফ ইনোসেন্স বলা হয়েছে না সংস অফ ইনোসেন্স বলা হয়েছে? একটা গান টাইপের। অতএব এই হিম থেকে এসেছে হিমনাল, ঠিক আছে তো? হিমনাল মানে হচ্ছে ওই সং রিলেটেড, রিলেটিং টু হিম, মানে ধর্মীয় সঙ্গীতের মতোই এটা বোঝানো হচ্ছে। তাই বলছে কি দেখো, যে অনেকটা যখন কবি এই কথা বলতে গেছেন তখনই যেন তিনি শেষ লাইনটা দিয়েছেন অনেকটা ওই হিমনাল ভেনের মতো বা টোনের মতো বা ভাবের মতো, মানে ধর্মীয় গানের মতো করে, বা এর ভিতরে একটা স্পিরিচুয়াল ইমপ্লিকেশন। স্পিরিচুয়াল মানে কি, আধ্যাত্মিক একটা মিনিং, একটা অর্থ তিনি দেওয়ার চেষ্টা করেছেন। কি বলার মাধ্যমে, যে আই আ চাইল্ড অ্যান্ড দাও আ ল্যাম্ব, উই আর কল্ড বাই হিজ নেম। এটা যেন তিনি বোঝাতে চাচ্ছেন বা কবি যেন বোঝাতে চাচ্ছেন যে আসলে আমরা, তুমিও যা আমিও তাই, এবং তিনিও একসময় আমাদের মতো করেই নিজেকে ভেবেছিলেন। এইটাকে যেন তিনি কি বলেন, ইন আ ওয়াইজ হিমনাল ভেইন, যেন একটা খুবই বুদ্ধিদীপ্ত একটা রিলিজিয়াস টোনের মতো করে বা গানের মতো করে তিনি এই কথাটা বললেন শেষে এসে। হ্যাঁ, বলছে কনক্লুড দ্য লাইন, তাই না? এই লাইনটা যেন শেষ করলেন এই কথা বলার মাধ্যমে, যে যার ভিতরে একটা রিলিজিয়াস বা স্পিরিচুয়াল ইমপ্লিকেশন আছে বা একটা বিশেষ বিষয় রয়েছে। বলছে ইন দ্য ওয়ার্ল্ড অফ ইনোসেন্স ইভেন দ্য মিনেস্ট ক্রিয়েচার সাচ অ্যাজ এ ল্যাম্ব হুইচ ইজ লো অনলি ইন দ্য আইজ অফ হিউম্যান বিংস ইজ ট্রিটেড অ্যাজ হ্যাভিং আনবাউন্ডেড ডিভিনিটি। তাই তো? বলতেছে কি, যে ইনোসেন্সের ওয়ার্ল্ডে, ইনোসেন্সের ওয়ার্ল্ড মানে শিশুটা ইনোসেন্স, তাহলে তার জগতে একটা পিঁপড়াও তো খুব সুন্দর না? একটা পিঁপড়া দেখলে বাচ্চারা খেলতে চায় না? এমনকি একটা কেঁচো দেখলেও খেলতে চায়, একটা তেলাপোকা দেখলেও সে ধরতে চায়। কারণটা কি? কারণ সে এক্সপিরিয়েন্স না ইনোসেন্স? বলো তো, ইনোসেন্স। এই কারণে এমনও হচ্ছে যে তোমরা যখন ওয়ার্ডসওয়ার্থের কবিতাগুলো পড়বা তখন বুঝতে পারবা যে তিনি বলতেছেন যে শিশুরা এই কিছুদিন আগে পৃথিবীতে এসেছে, তার মানে তারা পৃথিবীতে আসার আগে স্বর্গে ছিল। অতএব স্বর্গে তো সব কিছুই পবিত্র,
সেখানে কোনো হিংস্রতা নেই, সেখানে কোনো ভয় নেই। তাই শিশুরা যখন পৃথিবীতে আসে তখন তাদের ভিতরেও সেই ভয় কাজ করে না। বাঘ দেখলেও ভয় পায় না, সাপ দেখলেও ভয় পায় না, ইঁদুর দেখলেও ভয় পায় না, পিঁপড়া দেখলেও ভয় পায় না। কিন্তু ভয় পাওয়া শুরু করে কবে? বলো, কখন ভয় পাওয়া শুরু করে? যখন সে এক্সপেরিয়েন্স হয়ে যায়, যেটা ক্ষতিকর। হ্যাঁ, আগুন ক্ষতিকর, তাছাড়া আগুনে হাত দিতে চাই। একবার আগুনে হাত দেওয়াও দেখো সে আর আগুন দেখলেই ভয় পাবে, আর আগুনে হাত দিবে না। তাই বলতেছে এটা মানে কি, ইন দ্য ওয়ার্ল্ড অফ ইনোসেন্স মানে হচ্ছে শিশুদের নিষ্পাপ জগতে, এই পৃথিবীতে যে কোনো মিনেস ক্রিয়েচার, যেমন হচ্ছে ভেড়ার মতো, যেটা হয়তো আমাদের মানুষের কাছে যেটা হচ্ছে খুবই লো একটা প্রাণী, সেটাও কিন্তু মনে হয় শিশুর কাছে যেটার মধ্যেও যেন একটা অসীম স্বর্গীয় ভাব রয়েছে। ঠিক আছে, তো এই জন্য এটাকে বলা হয়েছে হিয়ার ইজ অ্যান এক্সক্লুসিভ ইউনিফিকেশন অফ দ্য থ্রি। এটা তো বললামই, যে আর এই সব কিছুর মধ্যে ডিভিনিটি খোঁজার মাধ্যমে এই শিশু যেন বোঝাতে চেয়েছেন যে গড, আমি, তুমি সবাই আমরা আসলে একই। ঠিক আছে, আমরা গডের কাছ থেকে এসেছি মানেই গডের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে চলছি, মানেও আমরা ওই গডের অধীনেই আছি, মানে আমরাও গডের সাথেই থাকতে পারি। তার মানে গডও যা, আমরাও ঠিক তাই। কারণ এই পৃথিবী থেকে যখন চলে যাব ওই গডের সাথে আমাদেরকে মিশতে হবে। তার মানে কি, এখানে কোনো রুক্ষতা নেই, এখানে কোনো ভয় নেই, এখানে কোনো আতঙ্ক নেই, এখানে কোনো করাপশন নেই, দুর্নীতি নেই, মিথ্যা নেই, কিচ্ছু নেই। একদম খুবই ভদ্র, নম্র, ভদ্র এরকম একটা কবিতা, নাকি? কি বুঝতে পেরেছো সবাই? স্যার এখানে গডকেও কি ল্যাম্প নামে সম্বোধন করা হয়েছে? ইনোসেন্স বোঝাইছিল এটা। হ্যাঁ, এখানে সেই ঘুরে ফিরে সেই জায়গাতে যাচ্ছি গো। এখানে তো লাইনে বলেই দেওয়া হলো যে ফর হি কলস হিমসেলফ আ ল্যাম্প, যে তোমাকে বানিয়েছে সে নিজেও নিজেকে ল্যাম্প বলে সম্বোধন করছে। তাহলে কে কাকে বানালো আর ল্যাম্পটা কাকে বোঝানো হচ্ছে বলো তো? সৃষ্টিকর্তা নিজেকে ইনোসেন্স বলে দাবি করতেছেন, এটাই ল্যাম্প বোঝাচ্ছে। বলে দাবি করতেছে, আমিও ল্যাম্প। ল্যাম্প মানে কি, যে আমি ল্যামের মতোই। তিনি কি আসলে ল্যাম্প? হ্যাঁ, স্যার। তিনি কি ভেড়া নাকি না, না। নিষ্পাপ, সেটা বোঝানো। হ্যাঁ, একটু ব্রেনটাকে ল্যাম্প বলতে না জিসাস ক্রাইস্টকে বোঝানো হয়েছিল, তাহলে জিসাস ক্রাইস্ট আর গড কি একই? ওহো, সেই জায়গাতেই আছো। ট্রিনিটি দিয়ে বোঝালাম আমি। হ্যাঁ, আমি তো ট্রিনিটি দিয়ে বোঝালাম যে গড, জিসাস ক্রাইস্ট, হলি স্পিরিট তিনজন একই খ্রিস্টিয়ান রিলিজিয়ন মতে, বুঝো না? এই এখানে যাকেই গড বলা হচ্ছে তাকেই জিসাস ক্রাইস্ট বলা হচ্ছে, কারণ গড পৃথিবীতে জিসাস ক্রাইস্ট রূপে এসেছিলেন। এটা ভাবা হয় যে জিসাস ক্রাইস্ট আর গড আলাদা কেউ না, এই দুইজন একই জন। বুঝতে পারছো? তাই কখনো গড বলা হচ্ছে, কখনো জিসাস ক্রাইস্ট বলা হচ্ছে। বুঝতে পারছো? ওই গডই ল্যাম্ব রূপে, চাইল্ড রূপে পৃথিবীতে এসেছিলেন। তাই বলছে না যে হি বিকাম আ চাইল্ড, মানে কি হি বিকাম আ চাইল্ড মানে কি? তাহলে গড মানুষ রূপে চাইল্ড অবস্থায় পৃথিবীতে এসেছিলেন। তাছাড়া পৃথিবীতে আসার আর কোনো উপায় আছে? মানুষ রূপে, মানুষ রূপে পৃথিবীতে আসার একটাই উপায় আছে, কি সেটা? চাইল্ড, ছোট শিশু। মায়ের গর্ভ থেকে। মূল কথা হলো মায়ের গর্ভের মাধ্যমে পৃথিবীতে আসার একটা উপায় রয়েছে মানুষ হিসেবে, অন্য কোনো হিসেবে তো নেই। যে কোনো প্রাণী, যে কোনো প্রাণীকেই তার মায়ের গর্ভ থেকেই, বা যদি উদ্ভিদ হয় তাহলে বীজ থেকেই, বা যে সকল ইয়ে আছে ডিম থেকেই তাকে বার হয়ে পৃথিবীতে আসতে হবে। এছাড়া পৃথিবীতে আসার তো আর কোনো দরজা নাই। তো সেই হিসাবে খ্রিস্টান রিলিজনে বিশ্বাস করা হয় যে গড, যে হলি স্পিরিট, তিনি মানুষ রূপে, মানে ওই চাইল্ড রূপে, জিসাস ক্রাইস্ট রূপে আসলে পৃথিবীতে এসেছিলেন। তার মানে গড এবং জিসাস ক্রাইস্ট দুইজন আলাদা কিছু না, দুইজন একই। এই জন্য কখনো গড বলা হচ্ছে, কখনো জিসাস ক্রাইস্ট বলা হচ্ছে। হ্যাঁ স্যার, জিসাস ক্রাইস্টকে আবার গড অফ সনও বলা হয়, তাই না? গড অফ সান। ওই জন্য তো বললাম যে ওই যে গড দা ফাদার, গড দা সান। এখন আমার প্রশ্নটা এখানে যে যেহেতু ওনাকে গড অফ সান বলা হচ্ছে, যে মানে গডের পুত্র, তাই এখানে গড বলতে আবার কাকে, কোন গডকে বোঝানো হচ্ছে? ওহো, কোন গড? যে গড আমরা আল্লাহ বলে তোমরা যেটাকে মানছো, আমরা যেটাকে ঈশ্বর বলে মানতেছি, সেই গডকে বোঝানো হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো ট্রিনিটিটা বুঝালাম আগে থেকে। বুঝালাম কি, তোমরা মনোযোগ দাও না মনে হয় ওখানে, তাই না? ট্রিনিটি কি বুঝালাম বলো তো? আমি বলো। গড অফ ফাদার, গড অফ হলি স্পিরিট, মানে এরা তিনজন একই। তা সেই তিনজনটাকে আমি 3-4 তোমাদের নিয়ে খুব বিপদ। তোমরা একদম মনোযোগ হও না। একই কথা, দেখো এক জায়গাতে আমি দাঁড়িয়ে আছি এখন। ও একই কথা কতবার রিপিট করলাম বলো? কতবার রিপিট করেছি? দেখো, এই যে গড দা ফাদার মানে হচ্ছে যাকে আমরা ঈশ্বর বলতেছি, গড দা সান মানে হচ্ছে জিসাস ক্রাইস্ট, এই দেখো ব্র্যাকেটে দেওয়া আছে, অ্যান্ড গড দা হলি স্পিরিট। তাহলে গডই ফাদার, গডই সান, গডই হলি স্পিরিট, মানে তিনজন একই।
জিজাস ক্রাইস্ট ই গড। কথা বুঝতে পেরেছো? তিনি সান রূপে বা পৃথিবীতে মানুষ রূপে এসেছিলেন, এটা বিশ্বাস করি আমরা, এই আর কি। স্যার মিনিং গুলা তো স্যার গভীর, আর মানে গড গড দ্য সন গড দ্য ফাদার, মানে একবার শুনে মনে হবে যে না এক একজনের সন আর ফাদার, কিন্তু আসলে তো সবই এক। সব তিনজনই এক, মানে তিনটা রূপ মাত্র এর, তাই তো? এইটাই তো প্রথমে এরকম ভাবে না বুঝাইলে, প্রথমে এরকম শুনলে সবাই তো আলাদা আলাদা বুঝবে। আমি তো ওটা তো বোঝাইছি অনেকক্ষণ ধরে, বোঝাইনি আমি? সেটাই তো আর কি। জি স্যার। আমি তো স্যার বোঝাইলাম এখন বুঝতে পারছি। যে হলি স্পিরিটটা তো আমি বললাম যে সে কালকেই তো গত ক্লাসে তো পড়িয়েছিলাম আমি বাইবেল থেকে, যে ওখানে স্পিরিট রূপে গডের যে স্পিরিট সেটা জলের উপরে ভাসতেছিল, তার মানে হলি স্পিরিট ওটা, তাহলে ওটাই গড। আবার তিনি পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি মানুষ সৃষ্টি করলেন পৃথিবী, তাহলে সেই হিসেবে তিনি ফাদার। আবার তিনি আবার করলেন কি, পৃথিবীতে মানুষ রূপে আসলেন, মানে তিনি সান হিসাবে আসলেন, বুঝতে পেরেছো? সেই হিসাবে তিনি হচ্ছেন গড দ্য সান। তাই তিনি হচ্ছেন গড দ্য ফাদার, গড দ্য সান, গড দ্য হলি স্পিরিট, মানে তিনজন মিলে একই। জি স্যার বুঝতে পারছি, যেমন হিন্দুদের দেবীকে দুর্গাও বলা হয়, কালীও বলা হয়, আবার তার এক একটা রূপ, এই তো হ্যাঁ এক একটা রূপ, হ্যাঁ এক একটা চেহারা, এই আর কি। তো ওইরকম বিষয়টা, বুঝতে পারছো? হ্যাঁ, তো এই গড যা বলতেছো, এই ল্যাম বলতে হিমসেলফ জিজাস ক্রাইস্টই বোঝাচ্ছে, কারণ কি তিনি ল্যাম হয়েছিলেন মানে চাইল্ড হয়েছিলেন, আর চাইল্ডটা কে হয়েছিল? গডই চাইল্ড হিসাবে জিজাস ক্রাইস্ট রূপে এসেছিল। অতএব মাঝে মাঝে এখানে যাকে জিজাস ক্রাইস্ট বলা হচ্ছে তাকেই গড বলা হচ্ছে। দেখো এই যে হি রেফার্স টু গড বলছে না, আবার বোথ হি হিমসেলফ এগুলো সবই গড, কারণ এখানে বোঝানো হচ্ছে। আবার দেখো যখন বলা হচ্ছে ইনফ্যান্ট জিজাস হলো, চাইল্ড হলো, তখন আবার অটোমেটিক জিজাস হয়ে যাচ্ছে, তাহলে জিজাসটাকে ওই গডই তো বোঝানো হচ্ছে, তাই না এখানে? এইটা ওই জন্য বললাম যে আসলে বিষয়টা এখানে হচ্ছে কি, যে তোমাদের ক্ষেত্রে এগুলো কঠিন বোঝা, কারণ ইংরেজি সাহিত্য মানে ক্রিশ্চিয়ান কালচারের, ক্রিশ্চিয়ান ট্রেডিশন এবং ক্রিশ্চিয়ান বিলিফের। এখানে যারা তোমরা ক্রিশ্চিয়ান না, বা তাদের একটু বুঝতে অসুবিধা হবেই, আসলে এখানে কিছু করার নেই। কিন্তু আমি ওই জন্য যখন কথা বলবো তোমরা একটু দয়া করে খুব মনোযোগের সহিত শুনবা, তাহলে আর স্যার এলোমেলো এত গভীর আর কি, মানে ঘেটে যাই বারবার। হ্যাঁ হ্যাঁ, আর যখন পড়বা তখন তো ক্রিশ্চিয়ান ট্রেডিশনের অনেক রেফারেন্স আসবে। হ্যাঁ, জেরেমিয়া দেখো, অনেক নাম আছে যেগুলো তোমরা বুঝবা না, এটা স্বাভাবিক, একদম স্বাভাবিক যে তোমরা বুঝবে। আর এতটুকু বুঝতে যাওয়ার দরকারও নেই, কারণ এত গভীরে তোমার লাগবে না। তোমরা যখন কোশ্চেন আনসার পড়বা তখন এত গভীরে আসবে না, যা বলার তা আমি বুঝিয়ে দিয়েছি, সিম্পলি এতটুকু বুঝলেই হবে। আর যদি কেউ গভীর স্টাডি করতে চাও তাহলে আগে তাকে বাইবেল বিষয়গুলো পড়তে হবে, তাহলে বাইবেলের রেফারেন্সগুলো তখন তুমি বুঝতে পারবা। তাছাড়া ওই বাইবেল না পড়লে ওগুলো বুঝবাও না, ওগুলো পড়ালেও আমি পড়ালেও যে তুমি বুঝবা তাও না। অতএব ওগুলো নিয়ে কথা বলাটা মানে সময় নষ্ট, ঠিক আছে? এই স্যার এগুলো তো খ্রিস্টিয়ানদের জন্যই ভালো বেশি, আমরা তো সবগুলাই ফেলি। না, আমি তো সেটাই বলতেছি যে আমি যতটুকু ইজিলি বুঝবো তোমরা তো ততটুকু ইজিলি বুঝবা না, তাই না? হ্যাঁ, বা এইগুলো পড়াতে গেলে অন্য স্যারেরা, বিষয়গুলো স্যার আবার সেভাবে বুঝবে না। হ্যাঁ আমাদের অন্য নামাজ স্যারেরা কালাম। যেভাবে তোমাদেরকে পড়াবে, যারা হচ্ছে হিন্দু থেকে, হিন্দুইজম থেকে বা মুসলিম থেকে যারা স্যার, তারাও তো এগুলো অতটুকু তোমাকে ক্লিয়ার করতে পারবে যতটুকু আমি হয়তো বা তোমাদেরকে বলতে পারতেছি। হ্যাঁ, অতএব অতটুকু বলারও দরকার নেই আমার কাছে মনে হয়েছে। জাস্ট সিম্পলি লিটারেল মিনিং হিসাবে যতটুকু বুঝতে পারতেছো এবং এই বইয়ে যে সিম্বলিক্যাল মিনিংগুলো দেওয়া আছে ততটুকু বুঝলেও হবে, এর থেকে বেশি দরকার নেই। হ্যাঁ, এই কবিতাগুলো বললাম তো, এই রোমান্টিক পোয়েট্রির গুলো একটু মানে অ্যাবস্ট্রাক্ট ধারণা আছে অনেকগুলোর, এই জন্য বুঝতে একটু অসুবিধা হতে পারে, তাছাড়া কিছু না। আচ্ছা, এবার আসি আমরা, আজকে এই কবিতাটা শেষ করব কিন্তু, হ্যাঁ সেটা 10:30 বাজলেও এই ইয়াটা। এবার এটাই আসো, টাইগারেরটা আসো এবার একটু। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার তাহলে কি কবি নিজেকে ওই গডের প্রফেট দাবি করতেছে? সে তো দাবি করেনি, জাস্ট তিনি ওইভাবে বিষয়টাকে উপস্থাপন করছে। কারণ কি, তিনি মনে করেন যে তিনি প্রফেট, মানে সৃষ্টিকর্তার কাছ থেকে একটা আশীর্বাদ পেয়েছেন এই গানগুলো লেখার জন্য। তার মানে সেই আশীর্বাদ স্বরূপ তিনি হয়তোবা, তিনি সরাসরি প্রফেট হিসাবে নিজেকে দাবি করছেন না, কিন্তু প্রফেটিক পাওয়ার তার ভিতরে আছে। প্রফেট দাবি করা আর প্রফেটিক পাওয়ার থাকা দুটো কি এক জিনিস? দুটো এক জিনিস না তো। এখন সে তো প্রফেট না, সেটা আমরাও জানি। ওই কবি কি প্রফেট ও বললে আমরা মানবো কি আমরা? বলো। কিন্তু তিনি বলতেছেন যে ওই রকম ক্ষমতা বা অ্যাবিলিটি তার আছে, যেটা তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দেখতে পান। স্যার আমাদের ইমাজিনেশন পাওয়ারটা একটু আসলে ডেভেলপ করতে হবে, আদারওয়াইজ আপনার যে মানে প্রশ্ন বারবার সম্মুখীন হচ্ছেন ওইটা আসলে হবে নি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এবার আমরা একটু এটা পড়ি, টাইগারের এটা পড়ি। হ্যাঁ, অনেকে দেখো যে ক্লাস থেকে অলরেডি লিভ নিয়েছে, তারা তো মনে করবে স্যার কি হুদাই বকতেছে, হ্যাঁ আর তোমরাও কি বকতেছো, তারা বুঝবে না। হ্যাঁ, দিয়ে পরে এসে ওরা ঘুমাক, ওদের ঘুম ধরে গেছে। হ্যাঁ, যখন ক্লাস এবার যখন প্রশ্ন পড়তে আসবে তখন বুঝবে না। পড়তে করতে আর এগুলো শুনতে শুনতে বিরক্তি হয়ে গেছে আর কি। কিন্তু বিরক্ত হলে তো চলবে না, চলবে? বলো, বিরক্ত হলে চলবে?
হুম না স্যার নেক্সট ক্লাসে আবার এই না একই স্যার প্রশ্নই বিরক্ত করবে। হলে আমাদেরই লস। হ্যাঁ, এই কোশ্চেন আবার দেখবা যে আগামী ক্লাসে এসে করবে, কারণ তারা মনে আর করতেছে স্যার মনে হয় বিষয়গুলো হুদাই বলতেছে। রিলেটেড এক একজনের সাথে, মানে এক একটা সেন্সের সাথে আর কি, হ্যাঁ খুব ভালো মতো না বুঝলে আর কি হয় না। হ্যাঁ, তাহলে স্যার সেই এগুলোকে পেঁচাইলে বেশি পেঁচাবে, হ্যাঁ সিম্পলি নিলে স্যার এত কিছু পেঁচায় না। না, সিম্পলি তো অনেকে নিতে পারবে না। তুমি হয়তো একটা জিনিস বুঝতে পারছো সহজ, আর একজন তো আর সেটা বুঝবে না, বুঝবে বলো? হ্যাঁ হ্যাঁ, অতএব আর বিষয়টার মাধ্যমে অনেকের আর কি ধার্মিক সেন্সটা মানে ওইদিকে চলে যায় তো আর কি, তাই জন্য আর হ্যাঁ কি বিষয়গুলো কমপ্লিকেটেড হয় আর কি। হ্যাঁ, এই যে প্রফেট দাবি করতেছে, এই প্রশ্ন তো এখানে আনার প্রশ্নই আসে না, তাই না? কিন্তু তারপর দেখো তার মনে হচ্ছে যে তাহলে কি সে প্রফেট? আমি তো বলছি সে প্রফেট না, কিন্তু সে কি করছে? সে বলতেছে যে আমি যখন কবিতাগুলো লিখতেছি তখন আমার এরকম একটা অ্যাবিলিটি বা ক্ষমতা আছে বলে আমি এই কবিতাগুলো লিখতেছি, এইটা বলা হচ্ছে। তার একটা বিশ্বাস বা দর্শন। এই জন্য তিনি কি দাবি করছেন কখনো যে তিনি প্রফেট আল্লাহর বা সৃষ্টিকর্তা বা ঈশ্বরের? না স্যার। না, এটা এই এই কথাগুলো অমূলক হয়ে যাবে। হ্যাঁ, অতটুকু গভীরে তো যাওয়ার দরকার নেই। এখন তুমি যদি বলো যে ঈশ্বর নিন্দা হয়ে যাবে তাহলে। হ্যাঁ, আচ্ছা একটু পড়ো। আর সাহিত্য পড়তে গেলে একটু এরকম হইচই গ্যাঞ্জাম পড়াশোনা একটু হবেই। একদম সিম্পলি যদি কেউ পড়াশোনা বুঝতে যাও তাহলে অতটুকু হবে না। কারণ অনেক অনেক ব্যাপার রয়েছে এখানে। একটা জিনিস হয়তো একজন সহজে বুঝে গেল আর একজন নাও বুঝতে পারো। একটু ধৈর্য ধরতে দা হবে। টাইগারের কোনটা পড়বো এতটুকু? এই যে ইন্ট্রোডাকশন থেকে পড়ো ক্রিটিক্যাল, এই কারণ এটার ডেভেলপমেন্ট অফ থট বলে আলাদা করে অংশ আছে কোনো? না না স্যার, নাই। নাই। এই জন্য আপাতত এই যে ইন্ট্রোডাকশনের এই জায়গাটুকু একটু পড়ে ফেলো, এই জায়গাটুকু। দেখো এখানে ল্যামের সাথে একটা কথা কিন্তু বলা হয়েছে কন্ট্রাস্ট দিয়ে। হ্যাঁ স্যার আপনি পড়াই দিলে কত মানে এর আগেরটার মতো পড়াই দিলে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি পড়াই দিই। বলছে দেখো দ্য টাইগার ইজ আ কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে কি? কন্ট্রাস্ট প্যারাগ্রাফ মনে আছে? টু দ্য ল্যাম অফ সানস অফ ইনোসেন্স। তাহলে নিশ্চয়ই এটা টাইগারটা হচ্ছে ল্যাম অফ ইনোসেন্সের সম্পূর্ণ ভিন্ন। অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পোয়েমস অফ উইলিয়াম ব্লেক। দ্য ওয়ান্ডার অফ দ্য পয়েট ইজ কনভেড বাই দ্য শর্ট অ্যান্ড সাকসেসিভ কোশ্চেন। মানে বেশ কিছু ছোট ছোট বারবার কিছু কিছু কোশ্চেনের মাধ্যমে কবির একটা ওয়ান্ডার মানে কি? মানে কি বলবো এখানে আশ্চর্য হওয়ার কিছু হ্যাঁ অবাক করা কিছু বিষয়কে এখানে প্রকাশ করা হয়েছে। বলছে সাম অফ দিস কোশ্চেন আর লেফট ইনকমপ্লিট। কি সব কোশ্চেনের আনসার কি আমরা পেয়েছি? সব কোশ্চেন আমরা পাইনি। কারণ কি? এখানে সব কোশ্চেনের আনসার দেওয়ার মতো ক্ষমতাও কারো নেই। হ্যাঁ, as if the poet's awe and admiration were too great to permit him to complete them. কারণ কি? মূলত যেন তিনি সৃষ্টিকর্তার শক্তি ক্ষমতা পাওয়ার নিয়ে এত বেশি মানে কি বলবো অবাক, মানে কি অবাক, এবং এত বেশি তার মানে গুণ প্রার্থনা বা প্রশংসা তিনি করছেন যেন এই অবাক হওয়ার কারণে তিনি যেন সম্পূর্ণভাবে কোশ্চেনের আনসার দিতে পারতেছেন না। তাই বলছে দ্য টেরর দ্য বিস্ট প্রডিউসেস। তাহলে এই বিস্ট মানে কি পশু নাকি? যে টাইগার, বলছে টাইগার যে ধরনের টেরর মানে কি আতঙ্ক বা ভয়, তাই না? হ্যাঁ, এমনভাবে প্রডিউস করছে যে মনে হচ্ছে যেন ইজ ইভোক থ্রু দ্য রিপিটেশন অফ সাস ওয়ার্ড অ্যাজ ফেয়ারফুল, ডেয়ার, ড্রেড, টেরর। এই শব্দগুলো ব্যবহার করার মাধ্যমেই বোঝাতে যাচ্ছে যে এই টাইগার আসলে কতখানি ভয়াবহ, কতখানি আতঙ্কজনক একটা প্রাণী। এবং সেই আতঙ্কজনক প্রাণীটার মাধ্যম দিয়ে দ্য পয়েট ওয়ান্ডার্স হাউ গড ডেয়ার টু ক্রিয়েট সাচ আ ব্রিজ। তাই না? এরকম একটা ভয়ানক প্রাণীকে সৃষ্টিকর্তা কিভাবে তৈরি করতে পারেন? তার মানে সৃষ্টিকর্তা কেমন? নিশ্চয়ই তার থেকে ভয়ানক নাকি? তার থেকে শক্তিশালী বা তার থেকে পাওয়ারফুল। তাই বলছে দ্য টাইগার ইজ ব্লেক সিম্বল অফ অ্যাবান্ডেন্ট লাইফ হুইচ জিজাস ক্রাইস্ট কেম টু ব্রিং ইন টু দ্য ওয়ার্ল্ড। মানে দেখানো হচ্ছে যে গড যেন শক্তির উৎস, তাই তো? যে শক্তির উৎসের মাধ্যম দিয়ে জিজাস ক্রাইস্ট হয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন। এবং টাইগার হচ্ছে এখানে সিম্বল করছে সেরকম পাওয়ার বা ক্ষমতার একটা চিহ্ন। তার মানে পৃথিবীর দিকে তাকালে আমরা কিন্তু সৃষ্টিকর্তাকে চিনতে পারি। কিভাবে? কারণ সৃষ্টিকর্তাকে তো আমরা দেখি নাই, কিন্তু মনে করো একজনের হাতের লেখা দেখেই কি আমরা বুঝতে পারবো না যে কতটুকু আন্তরিক সে পড়াশোনায়? বলো তো। মনে করো আমরা তো একজন স্টুডেন্টকে দেখি না, তার খাতা দেখে আমরা বুঝতে পারবো, তার উপস্থাপনা তার লেখা দেখেই বুঝবো না যে সে কতখানি আন্তরিক তার পড়াশোনায়? সৃষ্টিকর্তার ওই যে সৃষ্টিগুলা তার মানে কি সৃষ্টিকর্তার সৃষ্টি দেখেই তো আমরা বুঝতে পারি যে তিনি আসলে সব গুণাবলীর সমন্বয়। তাহলে ল্যামের মতো তিনি নম্রভদ্র, আবার টাইগারের মতো তিনি পাওয়ারফুল এবং শক্তিশালী। ঠিক আছে তো? তাই বলতেছি কি দ্য টাইগার ইজ অলসো ব্লেক সিম্বল অফ রিজেনারেশন অ্যান্ড এনার্জি।
তার মানে যে এনার্জি, তাহলে টাইগার কি শক্তিশালী, পাওয়ারফুল, তাহলে তার ভিতরে এনার্জেটিক একটা প্রাণী, তাহলে সৃষ্টিকর্তাও নিশ্চয়ই ওই রকম এনার্জি বহন করে, তার আছে। রিজেনারেশন মানে কি, যে একটা টাইগারকে তৈরি করতে গিয়ে, হ্যাঁ, সৃষ্টিকর্তাকে নিশ্চয়ই একটা ল্যাম্প তৈরি করতে গিয়ে যে ধরনের এলিমেন্ট প্রয়োজন হয়েছে, যে ধরনের শক্তি বা পাওয়ারের প্রয়োজন হয়েছে, টাইগারের ক্ষেত্রে কি হবে, তার থেকে বেশি লাগবে না? হ্যাঁ, তাহলে সেই সোর্সগুলো কোত্থেকে পেয়েছেন তিনি, তাহলে তার নিশ্চয়ই সেই সোর্স আছে। এবং এ তো শুধু ল্যাম্প আর টাইগার দিয়ে বিবেচনা করা হলো, তাহলে এই পৃথিবীতে তো আরও কত শক্তিশালী প্রাণী আছে না? হ্যাঁ, বিশাল বিশাল ইয়ে আছে তোমার, সমুদ্রের মধ্যে কত প্রাণী আছে যেগুলো তো আমরা আনিই নাই। তাহলে এগুলোই বা কে তৈরি করেছে বলো? তাহলে এই যে মহাশূন্যের যে চাঁদ তারা, এগুলোই বা কে তৈরি করেছে? তাহলে সূর্যের যে আগুন, যে তাপদাহ, এটা কে তৈরি করলো? মানে ব্যাপারটা এরকম যে সব কিছু বিবেচনা করে আমরা যদি দেখতে চাই, তাহলে এটুকুই আমরা বুঝবো যে সৃষ্টিকর্তা হচ্ছে কি অলমাইটি। মাইটি মানে কি? আর অলমাইটি মানে আমরা বুঝতে পারতেছি যে কবির উদ্দেশ্যই ছিল প্রমাণ করা যে সৃষ্টিকর্তা একই সাথে আমাদের জন্য যেমন মায়ার মিক, একই সাথে কিন্তু এই মহাবিশ্ব বিবেচনা করলে তিনি সর্বশক্তিশালী এবং ফেয়ারফুল একজন ব্যক্তি। কারণ যদি তোমরা কোরআন পড়ে থাকো বা বাইবেল পড়ে থাকো, যেগুলো যদি পড়ো, তাহলে দেখবা যে সৃষ্টিকর্তা কিন্তু মাঝে মাঝে অপরাধের জন্য মানুষকে একদম আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে, ঠিক আছে, ভূমিকম্প দিয়ে ধ্বংস করে ফেলেছে। আছে না এরকম? পড়েছো কখনো? জি স্যার। কি স্যার আছে কোরআনে, তাই না, যে তিনি কিছু কিছু জাতিকে পুরো ধ্বংস করে দিয়েছে। তাহলে এই ধ্বংস করার ক্ষমতা ওনার আছে, তার মানে তিনি অবশ্যই শক্তিশালী এবং ভয়ানক। মানে তুমি যদি অপরাধ করো, তাহলে অবশ্যই ভয়ানক শাস্তি তোমাকে ভোগ করতে হবে। আর তুমি যদি কি হও, ইয়া হও, মানে সৎ হও, সৃষ্টিকর্তার প্রতি অনুরাগী হও, তাহলে ল্যামের মতো তিনিও তোমাকে ভালোবাসবে, তোমাকে সুন্দর করে সাজিয়ে দিবে। ব্যাপারটা এইভাবেই মেনলি সৃষ্টিকর্তাকে উপস্থাপন করার জন্য এই কবিতাগুলো লেখা হয়েছে। কারণ আমরা তো প্রথম কবিতার মানে প্রথম ইয়াতে ইন্ট্রোডাকশনে পেয়েছি যে তার উদ্দেশ্য হলো কি ধর্মীয় কিছু বিষয়কে তুলে ধরা। আচ্ছা, এইটুকু মোটামুটি নিশ্চয়ই তোমরা বুঝেছো বেসিক ব্যাপারটা। এখন যদি সম্ভব হয় তোমরা এখান থেকে হয়তো যদি পড়ো, তার ভিতরে কমপক্ষে 40% বুঝবা না, তারপরেও একটু রিডিং দিও, ঠিক আছে? 40% বুঝবা না, যে 40% বুঝবা না ওগুলো বোঝারও দরকার নাই। শুধুমাত্র তোমার এইখানে কথার মাধ্যম দিয়ে যে সিম্বলগুলো বোঝানো হবে, যে মিনিংগুলো দেওয়া হবে, সেগুলো একটু বুঝে নিলেই চলবে। মনে থাকবে? এই জন্য সবগুলো রিডিং দিবা, কিন্তু এই সব কিছু রিডিং দিবা এখানে যা আছে, ক্রিয়েশন, ক্রিয়েটর। এই দুইটা কবিতা পড়ে আমরা মানে সবকিছু বাদ দিলে যতটুকু বুঝলাম সেটা হচ্ছে যে মানে সৃষ্টিকর্তা হচ্ছে যে ল্যাম্বের মতো অনেক বেশি কোমল এবং এই হতে পারে, আবার হচ্ছে টাইগারের মতো হিংস্র হতে পারে। সেটা হচ্ছে আমাদের কর্মের উপর নির্ভর করবে আর কি। মানে মূল কথা হলো তার দুটা সত্তাকে আমরা দেখলাম, ঠিক আছে তো? কারণ দুটা সত্তাকে, তাই তো, যে আমরা কিন্তু এরকম একটা কোশ্চেনও পাবো, এই জন্য বলছি এগুলো একটু পড়বা, এগুলো একটু রিডিং দিবা, যাতে কোশ্চেন আনসারগুলো বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, কারণ এই কথাগুলো যখন আমি অ্যাড করবো সাথে, তোমরা যেন বুঝে যাও। কারণ তার উদ্দেশ্যই হচ্ছে দুই ধরনের, হ্যাঁ, সোলের দুইটা, মানে সোল বা আত্মার দুইটা রূপকে উপস্থাপন করা। কারণ একটা কোশ্চেনই আছে এরকম, দেখো আমি তোমাদেরকে একটু দেখাই। 2023-এ ওদেরকে যেটা দিয়েছিলাম, দেখি এখানে দিয়েছিলাম কিনা ব্রড কোশ্চেন হিসাবে ইম্পর্টেন্ট। কি ব্যাপার, নেটের সমস্যা? উইলিয়াম ব্লেক, টু কন্ট্রারি অ্যাসপেক্টস অফ সোল, হিউম্যান সোল, বা এরকম। এই দেখো এই কোশ্চেনটা, হ্যাঁ, বলছে হাউ ডাজ ব্লেক রিপ্রেজেন্ট টু কন্ট্রারি স্টেটস অফ হিউম্যান সোল। ঠিক আছে তো, এই হিউম্যান সোল কিন্তু এর মাধ্যমে দিয়ে উপস্থাপন করানো হচ্ছে। এই কথাগুলো কিন্তু ঘুরে ফিরে আসবে, যে ল্যামের মাধ্যমে এক ধরনের দেখানো হচ্ছে, আবার টাইগারের মাধ্যমে একটা দেখানো হচ্ছে। চিমনি সুইপার সংস অফ ইনোসেন্স একরকম দেখানো হচ্ছে, সংস অফ এক্সপিরিয়েন্স একরকম দেখানো হচ্ছে। হ্যাঁ, নার্সের সঙ্গে একরকম দেখানো হচ্ছে। এরকম করে কিন্তু আমাদের এখানে উপস্থাপন করতে হবে, ঠিক আছে? এই জন্য এগুলো একটু রিডিং দিবা, যতটুকু বুঝো তোমার কোশ্চেন আনসার বুঝতে ইজি হবে। এই জন্য বললাম, সব বুঝতে হবে না আমি বলছি না, কারণ এখানে অনেক রিলিজিয়াস যে রেফারেন্সগুলো আছে তোমরা যেহেতু বুঝবা না, ওই জন্য সব বোঝার দরকার নেই। আমি বারবার আবারও বলছি, ঠিক আছে? কিন্তু রিডিং দিবা তোমরা, এতেই তোমরা অনেক কিছু বুঝে যাবা।
মনে থাকবে? জি স্যার। জি স্যার। ওকে, এই কবিতাগুলো একটু ঝামেলাপূর্ণ হতে পারে তোমাদের কাছে, এই জন্য একটু সময় লাগবে। কি বলবো আর কি, রোমান্টিক পোয়েট্রি একটু এরকমই, মোটামুটি অনেক কবির আছে যেগুলো একটু অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, তো অলরেডি আমাদের বিরক্ত হয়ে অনেকেই অলরেডি তাদের অফিস স্টাডিজের মতন ডিডাকটিভ মিনিং মেক্স এ ম্যানফুল ম্যান। হ্যাঁ, চলে গেছে। তো যাই হোক, তারা অলরেডি খুবই ক্লান্ত হয়ে গেছে। তোমরা আছো, এই জন্য তোমাদের ধন্যবাদ। তো যেটুকু বোঝানো হলো সেটুকু একটু বুঝেছো কিনা জানি না, যতটুকু পেয়েছো আবার আগামী দিন পড়বা, আস্তে আস্তে তোমাদের সেন্সটা ডেভেলপ হবে। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। একটু শান্তি করে ঘুমাও, তোমাদের বিরক্ত করার জন্য আমি দুঃখিত। না স্যার, প্রথম অবস্থায় পড়লে একটু করে সমস্যা হবে, কিন্তু পরে অনেকবার যখন রিডিং দিব তখন আর এতটা সমস্যা হবে না। নাও, আমরা তো অভ্যস্ত, এগুলোতে আমরা অভ্যস্ত হয়ে গেছি ভাই, সবাই তো আর পড়াশোনার জন্য আসে না, লাইফটা যেখানে গিয়ে পৌঁছায় আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। স্যার একটা প্রশ্ন করি লাস্টে। হ্যাঁ বলো। আচ্ছা, সবাই লিভ নিতে পারো। স্যার এই যে প্রশ্নগুলো দেখালেন, মানে একটু আগে যে প্রশ্ন দেখালেন, এটা কি সংস অফ ইনোসেন্স থেকে আলাদা আসে আর এক্সপেরিয়েন্স থেকে আলাদা আসে, নাকি উত্তরটা আমাদেরকে সংস অফ ইনোসেন্স আর এক্সপেরিয়েন্স থেকে লিখতে হয়? তোমার কবিতা লিখতে হবে, এক কবিতা অনুসারে লিখতে হবে, ঠিক আছে তো? হ্যাঁ স্যার, আমার আরেকটা প্রশ্ন, আমরা যে গত 2টা ক্লাসে পড়লাম, একটা হচ্ছে যে এই ইনোসেন্স আর হচ্ছে যে এক্সপেরিয়েন্স, দুইটার আলাদা আলাদা ইন্ট্রোডাকশন পড়লাম। এই দুইটা কি আলাদা কবিতা, নাকি এগুলো সবগুলা মানে আলাদাভাবে বোঝানো হয়েছে কিন্তু কবিতা একটা? না না, সব আলাদা আলাদা কবিতা, আলাদা আলাদা কবিতা। আচ্ছা স্যার। আমি তো পিডিএফ এর জন্য একসাথে নিয়ে এসেছি। তোমাদের বই থেকে পড়তেছো না তোমরা? বইটা দেখলেই পারবা যে এই যে টাইগারটা কি ছিল, টাইগারটা সংস অফ এক্সপেরিয়েন্সের, আর ল্যাম্পটা কোথার? স্যার, ওখানে ইন্ট্রোডাকশন লেখা দেখাতে আমার মনে হচ্ছে যে এটা পুরাটা একটা, মানে আলাদা এটা কেন জানি মনে হয় নাই। না, ওটা ইন্ট্রোডাকশনই একটা কবিতা, একটা সিঙ্গেল, তাই না? ওখানে তিনি দেখিয়েছেন যে আমি এটা শুরু করলাম আর কি, এরকম আর কি, শুরুই, জাস্ট স্টার্টিং। এবং শুরুতে তিনি দেখালেন যে এই গ্রুপে যে কবিতাগুলো লেখা হবে সব এই জাতীয়, ল্যাম্প, চাইল্ড, জিজাস, এরকম কিছু। দেখো, দুটো কবিতার লিঙ্ক আছে না, যে ওই ইন্ট্রোডাকশনের সাথে ওই ল্যাম্পের মিল আছে, এদিকে এই ইন্ট্রোডাকশনের সাথে টাইগারের মিল আছে, একটা অপরাধ, শক্তি, ক্ষমতা, পাপ, বোধ, এরকম আর কি। হ্যাঁ, সবগুলো কবিতা পড়া শেষ হয়ে গেলে একটা কমন সেন্স ডেভেলপ হয়ে যাবে, ঠিক আছে? অত টেনশন করার কিছু নাই। হ্যাঁ, ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, অনেক রাত হয়ে গেল, সবাই একটু শান্তি করে ঘুমাইও। হ্যাঁ, ওকে। অন্তরা কিছু বলবা? অন্তরা? জি স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। স্যার, আমরা তো কবিতায় যে 5 নাম্বার স্ট্যান্ডে যে স্টারের কথাটা পড়লাম, এটা তো আমরা নরমাল মিনিং এ পড়লাম। আবার যে অ্যানোটেশনে হচ্ছে স্টারের হচ্ছে একটা মিনিং দেওয়া, যে মানে অ্যাঞ্জেলকে সিম্বলাইজ করতেছে, মানে অ্যাঞ্জেলরা, মানে অ্যাঞ্জেল বিষয়ে একটু বলছে, মানে এটা যদি একটু বুঝাই দিতেন স্যার, আমি তো মানে রিলেট করতে পারতেছি না দুইটা। এখানে বললামই তো যে অনেক সুপারফিশিয়াল মিনিং এর সাথে সাথে অনেক ডিপ মিনিং আসবে, যেগুলো তোমার ওই বিভিন্ন ক্রিটিক্সরা বলেছে, কিন্তু এখন মিলাতে গেলে তোমাকে আরো গভীর স্টাডি করতে হবে, ওগুলোর কথা বাদ দিয়ে যাও। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। তাহলে ওই যে মানে এই কবিতাগুলো নিয়ে তো অনেক ক্রিটিক্স আলোচনা করেছে, তাই না? আর এই গাইডগুলোতে করেছে কি, ওই শটাশট ওখান থেকে নিয়ে এসে শুধু কপি পেস্ট করে দিয়েছে, এর সাথে এ বোঝাচ্ছে, ওর সাথে ও বোঝাচ্ছে, কিন্তু কখন কিভাবে ওই ক্রিটিক্স বুঝিয়েছে সেটা তো আর এখানে দেয়নি পুরোটা। এই না দেওয়ার কারণেই ভেজালটা এখানে হয়ে গেছে, ঠিক আছে? অত দূর যাওয়ার দরকার নেই। এখানে আমাদেরকে নাইট বোঝাচ্ছে, এটা তুমি একটু খেয়াল করে রেখো, নাইটের অবস্থানটাকে। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার, আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। স্যার, ওই যে আপনি চিরায়ত পুরাণ একটা বই পড়তে বলছিলেন, ওখানে যাদের যেই দেব দেবীতার কথা বলা আছে, ওরা মানে বিশ্বাস করে কারা? ওটা মানে খ্রিস্টান বা এরকম কারা? না এমনি গল্প? ওটা প্যাগানিজম। এটা তুমি পারবা হচ্ছে হিস্ট্রি যখন পড়বো না, হিস্ট্রি যখন পড়বো তখন বুঝতে পারবে, এখন দরকার নেই ওটা নিয়ে ভাবা। হিস্ট্রি যখন পড়বো তখন বুঝতে পারবো ওরা ওই বিশ্বাসটা কারা করতো। হ্যাঁ স্যার, আরেকটা কোশ্চেন। হ্যাঁ বলো। হ্যাঁ, আমার ভাইবা হচ্ছে, একটু টেনশন নিও না, আমি না। হ্যাঁ আতিক বলো। হ্যাঁ আচ্ছা, অ্যাট নাইট আর ইন নাইটের ব্যাপারটা। আচ্ছা, মধ্যে একটা প্রশ্ন ছিল স্যার, আমার মনে হয় এটা এট নাইট হবে, কারণ নাইটের সাথে এট হয়। হ্যাঁ আমি একটু বলি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে, মনে করো যখন তুমি অ্যাট ইউজ করবা তখন হচ্ছে এটা স্বল্প সময়ের কিছু অবস্থানকে বোঝাবে, সেটা হচ্ছে অ্যাট নাইট
অ্যাট নুন, অ্যাট আর কি আছে, অ্যাট ডন, তারপর হচ্ছে অ্যাট টুইলাইট। এগুলোকে দিনের এই বেলাগুলোর সাথে অ্যাট ইউজ করা হয়। কখনো যদি তুমি এই বেলাগুলোর সাথে দি ইউজ করো তাহলে সেগুলোর সাথে আমরা ইন লাগাতে পারি। কথা বুঝতে পেরেছো? এই কি কথা বোঝা গেল? জি স্যার। জি স্যার। চাইলে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে ব্যাপার। তবে জেনারেলি এইগুলোর ব্যবহার করা হয় না, তবে বিভিন্ন লেখালেখিতে কবি সাহিত্যিকেরা এইটাকে ব্যবহার করে থাকে। কিন্তু জেনারেলি আমরা টাইম নির্দেশ করতে গিয়ে বেলাগুলোকে যে ভাগ করি তার ভিতরে এইগুলোর সাথে অ্যাড বসে, আর ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। ইন দি ইভিনিং এবং ইন দ্য ইভিনিং, তাই তো? সরি, ইন দ্য আফটারনুন। তবে এইগুলোর ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করতে পারি, অ্যাট মর্নিং, অ্যাট আফটারনুন, অ্যাট ইভিনিং। এগুলো তোমরা পাবা অ্যাডভান্স রাইটিংয়ে। ঠিক আছে? তো আমরা গ্রামারের যতটুকু নিয়ে মারামারি করি ওটুকু হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজের গ্রামারের মাত্র 10 to 20%। বুঝতে পারছো? তুমি যখন অ্যাডভান্স রাইটিং নিয়ে পড়বা না, এই যে ইংরেজি সাহিত্যটা, তখন গ্রামার নিয়ে তোমার কিছু মনেই হবে না যে গ্রামার আসলে কিছু না। আমরা ওই গ্রামারের একটুখানি নিয়ে মারামারি করি, এই ইন অ্যাট নিয়ে মারামারি করি। আসলে ওগুলো মারামারি করার বিষয় না। আমরা আমাদের শিখতে হবে ভাষা, আর আমরা গ্রামার নিয়েই সারা জীবন ধরে মারামারি করে গেলাম। কেউ যদি অ্যাট নাইটের জায়গায় ইন দ্য নাইট বলে তাতে ভুল কি বলো তো? তুমি তো বুঝতে পেরেছো রাতের কথা বলা হচ্ছে, যে আই কাম ইন দ্য নাইট। সমস্যা আছে কোনো? আমি কি ভুল তথ্য দিলাম? বলো। যে আমি রাতে এসেছি, আমি বললাম কি আই কেম ইন দ্য নাইট, তার সমস্যাটা কোন জায়গায়? তুমি তো বুঝাই গেলা যে আমি রাতে এসেছি বলেছি। অ্যাটের জায়গায় ইন বসেছে, এই তুমি ভুল বলেছো, হ্যাঁ, এই নিয়ে মারামারি। বলা হচ্ছে কি যে আমরা যতটুকু নিয়ে গ্রামার নিয়ে ভাবি ওই নেটিভরা অতটা গ্রামার নিয়ে ভাবে না। যেমন বাংলায় আমরা ছোটবেলায় লেখার জন্য কম মার্ক পাইতাম। হ্যাঁ, আমরা ব্যাকরণ নিয়ে ভাবি না। ওইখানেই তো সমস্যাটা হয়েছে, যে আমরা ইংরেজির প্রকৃতটা না নিয়ে আমরা মানে মারামারি বেশি করি। এই মারামারি করতে গিয়ে ইংরেজি ভীতি আমাদের ভিতরে ব্যাপকভাবে কাজ করে। আর এই কাজ করা নিয়ে এই যে অ্যাট, ইন, অফ, এইগুলো নিয়ে আমরা এখনো সেই জায়গাতে পড়ে আছি, সঠিক জায়গায় এখনো পৌঁছাইনি আমরা। বুঝতে পেরেছো? তো যাই হোক, এগুলো নিয়ে একটু আরো বেশি স্টাডি। স্যার আমার একটা কোশ্চেন আছে। প্রেসক্রিপটিভ গ্রামার পড়তে হবে, ঠিক আছে? ডেসক্রিপটিভ গ্রামার পড়তে হবে, প্রেসক্রিপটিভ না। প্রেসক্রিপটিভ হচ্ছে কেটে ছেটে মানে একাডেমিক কিছু গ্রামার করা হয়, কিন্তু ডেসক্রিপটিভ হচ্ছে গ্রামারের বিশাল আলোচনা, যেখানে গ্রামার সম্পর্কে ওপেনলি আলোচনা করা হয়েছে যে আমি কি করতে পারি আর কি করতে পারি না। হ্যাঁ, আচ্ছা বলো। নিশ্চয়ই আজকে স্যার ক্যারিয়ারের ক্লাস নাই, না হয় স্যার আজকে এতক্ষণ থাকতো না। একজন বলো। আচ্ছা আমি না, হ্যাঁ বলো তাসনিম। না স্যার, একজন কথা বলতে চাচ্ছে তো, মিরান, সেজন্য বললাম। স্যার আমার কোশ্চেনটা হইছে ট্রিনিটি নিয়ে। ট্রিনিটি স্যার এইটা তো ক্রিশ্চিয়ান বিলিভ, আর আপনি একদিন বলছিলেন যে কোরবানি হয়ে গেছে যীশু খ্রিস্ট, তার মানে কওমের উদ্দেশ্যে। এই ট্রিনিটি মতে তো স্যার হইছে যীশু খ্রিস্ট এবং গড একই, তাইলে যীশু খ্রিস্ট স্যার কার জন্য কোরবানি হয়ে গেল, মানে কার কাছে কোরবানি হইল? এই যে বললাম না, আমি কিন্তু ওই সময় তোমাকে বলেছিলাম, ঠিক আছে তো, যে যদি এটা নিয়ে তোমাকে বুঝতেই হয় তোমাকে তাহলে স্টাডি করতে হবে কি বলো তো? স্যার এই বাইবেল করতে হবে। আমি ওই দুই একটা কথা বলবো, এই কথায় তোমাকে আরো বেশি প্যাঁচ লাগাই দিবে। বুঝতে পারছো? এই জন্য তুমি যদি এগুলো জানতেই চাও তাহলে তোমার মনে হয় তুমি একটু বাইবেল পড়তে পারো। চ্যাট জিপিটি একটু সার্চ দিতে বলেন স্যার, তাহলে না, ওখানেও চ্যাট জিপিটিও সঠিক দেয় না, চ্যাট জিপিটিও সঠিক তথ্য দেয় না। বুঝতে? সবসময় তুমি একটা ধর্ম সম্পর্কে জানতে চাও, তুমি কেন আমার কাছ থেকে জানবা, বা তুমি কেন ওই চ্যাট জিপিটি থেকে জানবা? তোমার তো একটা মাধ্যমই আছে একটা ধর্ম জানার জন্য, বলো সেটা কি? তোমার ধর্ম সম্পর্কে জানতে চাইলে আমি কোনটা পড়বো বলো? কোরআন পড়বো না হুজুরের সাথে গিয়ে গল্প করবো? বলো কার সাথে কথা বললে আমার ভালো হবে তোমার সম্পর্কে জানতে? ধর্মগ্রন্থ। হ্যাঁ, অবশ্যই কোরআন পড়বো, তা না হলে হুজুর তো তোমাকে তার মতো করে বোঝাবে। হ্যাঁ, কারণ সবাই তো তার মতো করে চিন্তা করে বোঝায়। হ্যাঁ, একটু এবার বলি, একটু হালকা করে ধারণা দিই এটুকুই, যে বলেছে ইহুদি ধর্মে দেখো একটা জিনিস এখন ওপেনলি বলতে হবে তোমাকে, যে
ইসলাম ধর্মের যে প্রচার, হ্যাঁ আমরা তোমরা হয়তো সবাই বিশ্বাস করি যে আমাদের ধর্মটাই প্রথম থেকেই আছে, তাই না? আমরা সবাই এটা বিশ্বাস করি, কিন্তু ইসলাম, হ্যাঁ এটা আমরা সবাই বলবো, আমি ক্রিশ্চিয়ানিটিও বলবো, ওই ইহুদিও বলবো, বা তোমরা ইসলামও বলবা, ঠিক আছে, যে আমাদের ওই অ্যাডাম ইভ থেকে আমাদেরই, হ্যাঁ আমরা তিনটা একই লাইনেজের ধর্ম। আচ্ছা আমি এটাকে কেটে দিই, কারণ এগুলো আমার দরকার নেই এখানে, আমি ভিডিওটা কেটে দিই।